আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্রিসেট রিসার্চ এন্ড ইনোভেশন ওয়েবিনার সিরিজ ওয়েবিনার 2 টেক্সটাইল হায়ার এডুকেশন এন্ড কমনওয়েলথ স্কলারশিপ ইন দি ইউকে প্রোগ্রামে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন তিনজন প্যানেলিস্ট। আমি ডক্টর আবু সাদত মাহমুদ সায়েম, মডারেটর হিসেবে আছি এই প্রোগ্রামের এই ওয়েবিনারের অন বিহাফ অফ ক্রিসেট। আমাদের সাথে তিনজন প্যানেলিস্ট আছেন। মিস্টার মুস্তাফিজুর রহমান আমাদের সাথে জয়েন করেছেন অস্ট্রেলিয়া থেকে, মিস্টার ইমরান হোসেন ইউকে থেকে, ম্যানচেস্টার থেকে, এবং তানভীর মাহাদি দ্বীপ অলসো ম্যানচেস্টার ইউকে থেকে। আমি আমাদের প্যানেলিস্টদেরকে বিস্তারিতভাবে ইন্ট্রোডিউস করে দিচ্ছি না। আমি আমন্ত্রণ জানাবো আমাদের প্যানেলিস্টদেরকে ওনারা নিজেরা ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। তো আমি প্রথমেই আমার স্ক্রিন শেয়ারটা স্টপ করছি। টেকনিক্যাল প্রবলেম হচ্ছে আমার এখানে। আসসালামু আলাইকুম। আমার একটু টেকনিক্যাল প্রবলেম ছিল। আই এম ব্যাক নাও। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। আমি প্রথমে আমন্ত্রণ জানাবো আমাদের প্যানেলিস্ট মুস্তাফিজুর রহমানকে তার নিজের সম্পর্কে কিছু বলার জন্য। উনি এখন কোথায় আছেন, কি করছেন, নিজেকে একটু ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। মুস্তাফিজ। ধন্যবাদ সায়েম ভাই এবং আই কংগ্রেসকে চমৎকার একটি আয়োজনের জন্য। আমি মুস্তাফিজুর রহমান, বর্তমানে আরএমআইটি ইউনিভার্সিটি মেলবোর্ন অস্ট্রেলিয়াতে পিএইচডি করছি। আমার পিএইচডির বিষয় হচ্ছে মেডিকেল টেক্সটাইল অ্যান্ড বায়োমেটেরিয়ালস। আমি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার ইউকে থেকে মাস্টার সম্পন্ন করি কমনওয়েলথ স্কলারশিপে। এখানে আসার আগে তার আগে আমি একই সাথে আমি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ডাইস এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি। তো সংক্ষেপে এই হলো হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ মুস্তাফিজ। আমরা চলে যাব মিস্টার ইমরান হোসেনের কাছে। ইমরান। আসসালামু আলাইকুম স্যার। আমি ইমরান হোসেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের 38তম ব্যাচে ব্যাচেলর কমপ্লিট করি। এরপর 2024 সালে কমনওয়েলথ স্কলারশিপে এখানে এসেছি, ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার পিএইচডি করছি। আর প্রফেশনালি আমি আসলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি। ধন্যবাদ স্যারকে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। আসলে আশা থ্যাংক করি ইউ। সবাই উপকৃত হবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ইমরান। আমরা আমাদের আরেকজন প্যানেলিস্ট তানভীর মাহাদি দ্বীপ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। আমি তানভীর মেহেদি দ্বীপ। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস এর 39 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। এবং 2022 সালে আমি এখানে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে কমনওয়েলথ স্কলারশিপে মাস্টার্স করতে এসেছিলাম। বর্তমানে আমি আবার ওই ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারই আছি, পিএইচডি আমি স্টার্ট করেছি রিসেন্টলি। আর প্রফেশনালি আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস এর ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ আমাদের প্যানেলিস্টদেরকে তাদেরকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। আমাদের যারা অডিয়েন্স আছেন, আপনারা আমাদের প্যানেলিস্টদেরকে এখন চিনতে পেরেছেন, যারা জানেন, যাদের সম্পর্কে জানেন। একটু বলে রাখি, আমরা কিছু কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে আমাদের প্যানেলিস্টদের কাছ থেকে জানতে চেষ্টা করব কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইউকে তে আসতে হলে কি ধরনের প্রিপারেশন নিতে হয়, অ্যাপ্লিকেশন প্রসেসটা কি। আমি আমাদের প্যানেলিস্টদেরকে রিকোয়েস্ট করব তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। তারপরে তারা এখন বা তাদের ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে পিএইচডি করার সময় যে এক্সপিরিয়েন্স গুলো ছিল,
তাদের এই ইউকের এডুকেশন সিস্টেম, এই জিনিসগুলো নিয়ে একটু আলোকপাত করার জন্য। আহ, অনুষ্ঠানের শেষের দিকে একটা কিউএনএ সেশন থাকবে। যদি আমাদের অডিয়েন্সদের মধ্যে থেকে কেউ কোনো কোশ্চেন করতে চায়, তখন এদের হ্যান্ড রেজ করতে পারে অথবা চ্যাট বক্সে লিখতে পারে। লিখলে কোশ্চেন গুলোর অ্যান্সার আমরা জানার চেষ্টা করবো আমাদের প্যানেলিস্টদের কাছ থেকে। কিন্তু তারপরেও আমাদের আলোচনা চলার সময়ে যদি কোনো রিলিভেন্ট কোনো কোশ্চেন থাকে, তাহলে আমি অনুরোধ করবো চ্যাট বক্সে লিখে দেওয়ার জন্য। তখন আমাদের প্যানেলিস্টরা ওনারাও চ্যাট বক্স দেখবেন, আমিও দেখবো। তো আলোচনার মাঝখানেও কোনো রিলেভেন্ট কোশ্চেন থাকলে তখন আমরা অ্যান্সার করার চেষ্টা করব। আহ, আমি পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে জাস্ট আরেকটা জিনিস একটু অ্যাড করে রাখি যে আজকে সকাল থেকে একটু টেকনিক্যাল প্রবলেম দেখতেছি। আমার জুমটা চলার সময় মাঝে মাঝে আমার ল্যাপটপটা হ্যাং হয়ে যাচ্ছে। যদি এই সিচুয়েশন হয়, তাহলে ওই যে সময়টা আমি থাকবো না, তখন আমাদের প্যানেলিস্টদের কাউকে বলবো প্রোগ্রামটা কন্টিনিউ করার জন্য। আমরা জানি প্রোগ্রামটার থিমটা কি, জাস্ট ওই বিষয়গুলো নিয়ে আলোচনা একটু কন্টিনিউ করার জন্য। ওকে, আমি আবার আমাদের প্যানেলিস্টের কাছে ফেরত যাচ্ছি। প্রথমে মুস্তাফিজুর রহমানের কাছে আসবো। যে জানতে চাবো যে যখন তুমি কমনওয়েলথ স্কলারশিপের জন্য চেষ্টা করছিলে বা কমনওয়েলথ স্কলারশিপের জন্য যখন অ্যাপ্লাই করো, তো তোমার প্রিপারেশনটা কিরকম ছিল, যদি একটু শেয়ার করো তোমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে। ধন্যবাদ শামীম ভাই। আসলে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে যেটা হচ্ছে, প্রথমে স্কলারশিপের প্রিপারেশনটা আমি যখন শুরু করি, তখন হচ্ছে প্রথমত এই স্কলারশিপের উদ্দেশ্য এবং মূল্যবোধটা আমি বোঝার চেষ্টা করি। যেমন হচ্ছে এটা হচ্ছে ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট, মানে আমি যে স্কলারশিপটা নিব আমাকে কিন্তু এখানে বলতে হবে যে এটা আমার দেশের জন্য কতটা উপকার হবে, এবং এটা আমার লাইক কেরিয়ার প্ল্যান, লং টার্ম কেরিয়ার প্ল্যান, 5 ইয়ার্স কেরিয়ার প্ল্যান, এই ব্যাপারগুলো কিন্তু স্কলারশিপের ইয়ার মধ্যেই দিতে হবে, অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যেই আছে। তো স্কলারশিপটা মূলত প্রথম, কমন স্কলারশিপ মূলত তিনটা ক্যাটাগরিতে হয়। একটা হচ্ছে ওপেন ক্যাটাগরি, যেটা প্রথম ফার্স্ট স্টেপ হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বাংলাদেশে একটা ইন্টারভিউর মাধ্যমে অ্যাপ্লিকেশন আসে, ওপেন অ্যাপ্লিকেশন আসে। অ্যাপ্লিকেশনটা মূলত হয় অগাস্টের দিকে, অগাস্ট সেপ্টেম্বরের দিকে। দেন অ্যাপ্লাই করার পর তারা কল করবে। আরেকটা হচ্ছে স্টাফ স্কলারশিপ, স্টাফ নমিনেশন, যেটা হচ্ছে গভর্নমেন্ট ইউনিভার্সিটির শিক্ষকদের জন্য এটা। এবং আরেকটা হচ্ছে মাস্টার্স স্টুডেন্টদের জন্য কমনওয়েলথ শেয়ার স্কলারশিপ। তো এই ক্যাটাগরিগুলো এখানে আছে। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে একাডেমিক প্রোফাইল, পাবলিকেশন, আইএলটিএস রিকোয়ারমেন্ট, এই ব্যাপারগুলো যখন হচ্ছে স্কলারশিপ অ্যাপ্লিকেশন কল হয় তার আগেই কিন্তু এই ব্যাপারগুলো রেডি থাকা ভালো। এবং একই সাথে হচ্ছে যখন নমিনেশনটা পাওয়া হয়, লাইক ফর এক্সাম্পল কি ওপেন অ্যাপ্লাই করে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন থেকে নমিনেশন পেয়েছে, নমিনেশন পাওয়ার পর কিন্তু আসল অ্যাপ্লিকেশন প্রসেসটা চলে আসবে, যেটা মূলত হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কমনওয়েলথ কান্ট্রিগুলোর স্কলারদের সাথে মূলত প্রতিযোগিতা করতে হবে। এবং সেখানে কিন্তু হচ্ছে অনেক ধরনের ডকুমেন্টেশন বা রাইট আপ আছে, যেটা আমি শুরুতেই বলেছি যে আমার কেরিয়ার প্ল্যানটা কি, 5 ইয়ার্স কেরিয়ার প্ল্যানটা কি, লং টার্ম কেরিয়ার প্ল্যান কি, আমার দেশে যে আমি ফিরে আসবো, দেশে ফিরে এসে দেশকে আমি কিভাবে উপকৃত করব এই স্কলারশিপটার মাধ্যমে, বা এই যে আমি যে বিভিন্ন দেশ ইউনিভার্সিটিতে স্টাডি করব কমনওয়েলথ স্কলারশিপের আন্ডারে। আর টেক্সটাইলের জন্য কমনওয়েলথ স্কলারশিপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ইউকেতে টেক্সটাইল বেসড অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে যেগুলোতে টেক্সটাইল ডিপার্টমেন্ট আছে, লাইক ফর এক্সাম্পল ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, ইউনিভার্সিটি অফ লিডস, তারপরে আছে আপনার বল্টন ইউনিভার্সিটি, একই সাথে হচ্ছে হেরিয়েট ওয়াট ইউনিভার্সিটি, এবং বর্তমানে আছে মানে অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু এখানে আছে যেখানে টেক্সটাইলের বিভিন্ন স্কিম দিয়ে, লাইক মেডিকেল টেক্সটাইল, কম্পোজিটস, অনেক ধরনের স্কিম দিয়ে কিন্তু পড়াশোনা হয়। ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে নিজেকে আগে থেকেই প্রিপেয়ার করা। একই সাথে রেফারেন্স লেটারটাও খুব গুরুত্বপূর্ণ, ইউজুয়ালি 3টা রেফারেন্স লেটার শো করতে হয়, এবং এই রেফারেন্স লেটারগুলো কিন্তু অথেন্টিক হতে হবে। আর এটা যেটা বললাম আমি, যে নমিনেশন পাওয়ার পরে যে রাইট আপটাও কিন্তু অথেন্টিক হতে হবে, নিজের কথাগুলোই কিন্তু বলতে হবে, যেন এটা একটা ইউনিক রাইট আপ হয়। আমি যে আমার কেরিয়ার প্ল্যান বলছি, লং টার্ম কেরিয়ার প্ল্যান বলছি, এই ব্যাপারগুলো যেন খুব ইউনিক হয়, নিজের মতো করে, যেটা দেশকে আমি সার্ভ করতে পারবো সেভাবে। ধন্যবাদ। রাইট, ধন্যবাদ মুস্তাফিজ। আমরা একসাথে অনেক ইনফরমেশন পেলাম। এগুলোকে আমরা একটু ডাইসেক্ট করার চেষ্টা করবো আর একটু বিস্তারিত জানার চেষ্টা করবো এই প্রোগ্রামটার মাধ্যমে। আমি এখন চলে যাব ইমরানের কাছে। ইমরানের এক্সপিরিয়েন্স কি ছিল এই স্কলারশিপটার জন্য চেষ্টা করা বা প্রিপারেশনের জন্য? মিউট ইমরান, আনমিউট করতে। প্রিপারেশনের বিষয়টা থেকে যদি বলি, যে স্যার অলরেডি এখানে উল্লেখ করেছেন যে দুইটা বিষয় এখানে এই কমনওয়েলথ স্কলারশিপে আসলে অ্যাপ্লিকেশন করার জন্য
কমনওয়েলথের প্রত্যেকটা দেশের মধ্যে একটা নমিনেটিং বডি থাকে। সো সেই নমিনেটিং বডি যদি কাউকে নমিনেট করে দেয় তাহলেই আমরা আসলে অ্যাপ্লিকেশনটা করতে পারবো, সরাসরি করার কোনো সুযোগ নাই। সো এখানে আসলে দুইটা সার্কুলার থাকে অনেকটা, একটা সার্কুলার হচ্ছে আসলে কমনওয়েলথের, আর আরেকটা সার্কুলার হচ্ছে ওই নমিনেটিং বডির একটা নির্দিষ্ট সার্কুলারের প্যাটার্ন থাকে। সো এই সার্কুলারের প্যাটার্নগুলো আসলে ডে বাই ডে চেঞ্জ হয় অনেক সময়। সো আমার প্রথম কথা হচ্ছে যখন এই সার্কুলারগুলো আসবে তখন আসলে নমিনেটিং বডি তাদের সার্কুলারে দেখা যায় 20-30টা পয়েন্ট হয়তো বা লিখে দিছে, ওই সার্কুলারটা থ্রু আউটলি পড়া খুব জরুরি। আমরা জেনারেলাইজ ভাবে জানি যে আসলে কমনওয়েলথ এই চায়, কিন্তু সেটার বাইরেও অনেক সময় দেখা যেতে পারে যে নমিনেটিং বডির একটা নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে, যে ক্রাইটেরিয়ার কারণে আমি হয়তো নমিনেটেডই হইলাম না, যে ক্রাইটেরিয়াটা আমার নাই, যেটা হয়তো কমনওয়েলথ চায় নাই বাট নমিনেটিং বডি চাইছে। তো সেই জন্য আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যে আসলে নমিনেটিং বডির যেই সার্কুলার যে ক্রাইটেরিয়া গুলা বা তাদের যে মানে যে জিনিসগুলো তারা চাচ্ছে সেটা আগে আমাদেরকে রেডি করা দরকার। আর এখানে আরেকটা বড় বিষয় যেটা, যে যদি কেউ কমনওয়েলথ স্কলারশিপ 2025 সালে যায় তার প্রসেসটা কিন্তু শুরু হবে 2024 সালের সেপ্টেম্বর বা অগাস্টে। হ্যাঁ, আবার কেউ যদি 26-এ যায় 25-এ, তার মানে 1 বছর আগে থেকে ব্যাপারগুলো শুরু হয়ে থাকে। সো কেউ যদি চিন্তা করে এটা যে আমি আসলে কমনওয়েলথ স্কলারশিপে যেতে চাই বা পেতে চাই, তাকে কিন্তু আসলে প্রিপারেশনটা অনেক আগে থেকে শুরু করতে হবে। এবং সেখানে বেশ কিছু জিনিস খুবই জরুরি। আমি যদি বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি, আমরা এটা অনেক সময় মিস করে যাই, যে সেটা হচ্ছে প্রথমত যেটা বিষয়, আমার অনেক ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, সবকিছুই হয়তো বা আছে, কিন্তু দেখা গেল আমি কোনো একটা প্রফেসরের সাথে যোগাযোগ করে ইউনিভার্সিটি থেকে কোনো একটা অফার লেটার ম্যানেজ করতে পারিনি। হতেই পারে, এটা অনেক সময় হয়েই যায় যে আমাদের হয়তো বা সময়ের অভাব থাকে বা আমরা ওইভাবে বুঝতে পারি না। তো সেই সকল ক্ষেত্রে বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি বা তারা যেটাকে স্ট্রিক্টলি মেনটেন করছে, কারো যদি অফার লেটার না থাকে তাকে তারা কোনোভাবে নমিনেটই করবে না। সো আলটিমেটলি এই যে যে ব্যাপারগুলা, যে আসলে কি কি জিনিস খুবই জরুরি নমিনেশন পাওয়ার জন্য, সেটা আমাদেরকে আগে থেকে জানতে হবে। এটার জন্য আমার মনে হয় আমিও যেটা করেছিলাম, যারা আগে পেয়েছে বা যারা পাইতেই হবে সেরকম না, নমিনেটেড হয়েছে বা যারা অ্যাপ্লিকেশন করেছে এরকম অনেকের সাথে কথা বলাটা আমার মনে হয় একটু জরুরি। আর এই যে যে থ্রু আউটলি পুরো প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়ার সময় এই যে যে আপনার যেটাকে বললাম যে বিজ্ঞপ্তিটা খুব ভালো মতন পড়াটা দরকার। তো যখন আমি নমিনেটেড হয়ে যাব তখন কিন্তু সময়টা খুব কম আসলে, যে দেখা যায় যে খুব সম্ভবত মাত্র 7 দিন বা 8 দিনের একটা সময় দেয় পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করার জন্য। আর সেই ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু অনেক বড়। যারা এখানে অ্যাপ্লিকেশন এর আগে করেছে বা যারা পেয়েছে তারা সবাই বলতে পারবে খুবই অল্প সময়ের মধ্যে অনেক বিস্তারিত কিছু লিখতে হয়। এবং এখানে লেখার যে বিষয়টা সেটা কিন্তু এই যে স্যার অনেকটা বলেছে যে আসলে ডেভেলপমেন্ট প্ল্যানের কথা বলা হোক, আমার ক্যারিয়ার প্ল্যানের কথা বলা হোক, আমি একটা উদাহরণের মাধ্যমে বলতে চাই। যে ধরা হোক যে আমাকে বলা হলো যে তোমাকে টাকা দেওয়া হলো, তুমি ইসে যাবা, কারণ বাজারে যাবা। আমি বললাম যে আমি হ্যাঁ টাকা পেলে কারণ বাজারে যাব না, এইভাবে আসলে বললে কমনওয়েলথ কনভিন্সড হবে না। ওদেরকে এইভাবেই বলতে হবে আমি বুটেক্স থেকে বের হব, 5 মিনিট হেঁটে রিক্সায় উঠবো, রিক্সায় উঠে সেখান থেকে কারণ বাজারে যাব, নেমে এই কাজ করব। সো আসলে ব্যাপারটা প্র্যাকটিক্যালি সাজাইতে হবে, যে আমি আসলে পড়ে আসলাম। আমরা সবাই কিন্তু এইভাবে বলি যে নলেজ শেয়ার নিয়ে এসে সেটা আমি শেয়ার করব। আসলে কোন ভাবে সেটাকে শেয়ার করা যাবে, কি ওয়েতে করা হবে, এরকম পুরাটা প্রসেস আসলে ব্যাখ্যা করে দিতে হবে। সো এটা আমার মনে হয় আস্তে আস্তে আমরা এখানে যারা চেষ্টা করছে তারা সবাই এই ব্যাপারে মানে সবাই ক্যাপাবল আসলে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আগে যারা পেয়েছে বা আগে যাদের সাথে যারা এই প্রসেসের মধ্যে দিয়ে গেছে তাদের সাথে টুকটাক একটু কথা বললে মনে হয় ভালো হয়, ব্যাপারটা সম্পর্কে জানা যায়। আর সবার আগে ওই যে ওই কথাটা যে আসলে ওই বিজ্ঞপ্তিটা খুব ভালো মতন পড়তে হবে। আশা করি অনেক কিছু হয়তো বা বাদ পড়ে গেছে, মনে পড়লে আবারও হয়তো বা বলা হবে, ফেরা হবে। আবার মনে পড়লে যে কোনো সময় ফিল ফ্রি Yes. টু জাম্প ইন। জাস্ট একটু অ্যাড করি, সবাই জানে যদিও যে নমিনেটিং বডি বাংলাদেশের জন্য হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা ইউজিসি। প্রতি বছর ইউজিসি থেকে একটা নির্দিষ্ট সময় একটা বিজ্ঞাপন আসে, বিজ্ঞাপনের মধ্যে সব ক্রাইটেরিয়া গুলো বলা থাকে, সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে হয়। তারপরে ইউজিসি ইন্টারভিউর জন্য ডাকে, ইন্টারভিউ প্রসেস সেগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব। তো আমরা চলে যাচ্ছি তানভীরের কাছে। তানভীর, নিজের এক্সপিরিয়েন্স পাশাপাশি আমাদের আগের প্যানেলিস্টরা যা বলেছেন তার মধ্যে থেকে যদি তুমি কিছু অ্যাড করতে চাও বা আর যদি পুনরায় বলতে চাও, ফিল ফ্রি টু ডু সো। থ্যাংক ইউ স্যার। তো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আসলে কমনওয়েলথে অ্যাপ্লাই করার সময় বা ওই বছরটাতে আমি আসলে প্রিপারেশন নিয়েছিলাম মোর হলিস্টিক্যালি, মানে অন্যান্য ইউনিভার্সিটি ইনক্লুডিং ইউএসএ, অস্ট্রেলিয়া বা অন্যান্য যারা আছেন সবকিছু মিলিয়েই আমি আসলে প্রিপারেশনটা শুরু করি। আহ, তো প্রিপারেশনের ক্ষেত্রে যেটা বলবো যে আমাদের যে ডকুমেন্টস গুলো দরকার হয় সাধারণত অ্যাপ্লাই করার জন্য, নর্মালি একটা সেট রেডি করে রাখা
খুবই জরুরি, যাতে করে যে কোনো সময় যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলা যায়। তো এই জন্য আমাদের যেহেতু ইংলিশ স্পিকিং কান্ট্রির কথা বলছি, তো সেই ক্ষেত্রে আইএলটিএস এবং হচ্ছে অন্যান্য যে আমার একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, লেটার অফ রেকমেন্ডেশন, তারপর হচ্ছে এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস, এই ডকুমেন্টগুলো যেন সবার মানে রেডি থাকে, তাহলে ইজি হবে জিনিসগুলো করা। আর আমার আগের প্যানেলিস্টরা অলরেডি বলেছেন, তারপর আমি একটু অ্যাড করি প্রসেসটার মধ্যে, যদি আমরা একটু স্ট্রাকচারালি যাই। তো কমনওয়েলথে অ্যাপ্লাই করার জন্য দুইটা জিনিস আহ, দরকার হবে। এক নাম্বার হচ্ছে ইউজিসি তে অ্যাপ্লাই করা কমনওয়েলথে, আর দুই নাম্বার হচ্ছে একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন থাকা ইউকে তে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আম, কারণ দেখা যায় যেহেতু কমনওয়েলথ একটা গ্লোবালি কম্পিটিটিভ স্কলারশিপ, তো এখানে আসলে যাদের মধ্যে কম্পিটিশনটা হয় খুবই আহ, সামান্যই হচ্ছে পার্থক্য থাকে। তো ওদের ওয়েবসাইটেও এরকম বলা আছে, আমি ঠিক মনে নাই ইউজিসির ওয়েবসাইট বা কমনওয়েলথের ওয়েবসাইট, ওদের ক্রাইটেরিয়া গুলো হচ্ছে মানে ইভালুয়েশন ক্রাইটেরিয়া গুলো হচ্ছে এরকম, যে প্রাইমারি কিছু ক্রাইটেরিয়া আছে এবং সেকেন্ডারি কিছু ক্রাইটেরিয়া আছে। তো রেজাল্ট দেখে, ট্রান্সক্রিপ্ট দেখে, এগুলো হচ্ছে প্রাইমারি ইন্ডিকেটর বা প্রাইমারি মার্কার। আর সেকেন্ডারি যে মার্কার গুলা, সেগুলো হচ্ছে কোনো একাডেমিক অ্যাওয়ার্ড যদি থাকে স্টুডেন্টের, বা অ্যাচিভমেন্ট থাকে, বা হচ্ছে পাবলিকেশন থাকে, এগুলা হচ্ছে তারা দেখে বিচার করে আর কি ফাইনালি। তো প্রসেসটা মূলত দুই ভাগে বিভক্ত। তো আমি যেটা করেছিলাম যে নর্মালি আমাদের দেশে সেপ্টেম্বর অক্টোবর এই সময়টাতে কম ইউজিসি থেকে বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন থেকে একটা সার্কুলার হয় কমনওয়েলথের জন্য। তো ওই সময়টাতে অ্যাপ্লাই করতে হয়, এবং মুস্তাফিজ স্যার অলরেডি বলেছেন যে আমাদের কয়েকটা ক্রাইটেরিয়া আছে, আইদার হচ্ছে ওপেনে অ্যাপ্লাই করা যায়, অথবা স্টাফ থেকে অ্যাপ্লাই করা যায়, অথবা শেয়ার্ডে অ্যাপ্লাই করা যায়। এরপরে সেপ্টেম্বর অক্টোবর ওই সময়টার ভিতরেই একটা আম, ইয়ার জন্য ডাকে, একটা ইন্টারভিউয়ের জন্য ডাকে ফেস টু ফেস ইউজিসিতেই। ওখানে একটা বোর্ড বসে, তো বোর্ডের মেম্বাররা নানান রকম কোশ্চেন করে। তো সেখান থেকে একটা প্রাইমারি সিলেকশন হয়, যেটা রেজাল্ট দিয়ে দেয় হচ্ছে নভেম্বর টু ডিসেম্বরের মধ্যে। এবং ওই নভেম্বর টু ডিসেম্বরের মধ্যেই আরেকটা অ্যাপ্লিকেশন করতে হয় আফটার গেটিং মানে সিলেক্টেড বাই ইউজিসি। তো সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে মেইন কমনওয়েলথের অ্যাপ্লিকেশন, এবং ওখানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, অ্যাচিভমেন্ট বা রেজাল্ট, একাডেমিক অ্যাচিভমেন্টস, এগুলোর বাইরেও আহ, আমার আগের যে দুইজন প্যানেলিস্ট বললেন, বিভিন্ন রকম গোলস, তারপর হচ্ছে আমাদের মোটিভেশন ফর দ্য স্টাডি, আমাদের স্টাডি প্ল্যান, এই জিনিসগুলো দিতে হয় আর কি। তো এগুলো দেওয়ার পর প্রায় 5-6 মাসের মতো সময় ওরা নেয়, এবং মে জুন বা জুলাইয়ের মধ্যে ওরা হচ্ছে একটা কনফার্মেশন দেয় যে কমনওয়েলথে অ্যাপ্লাই করলে মানে সিলেক্টেড ফাইনালি হয়েছি কিনা। সো আমার এক্সপিরিয়েন্সে এই দুইটাই হচ্ছে স্টেপ, এবং একটু সব আগের থেকে যদি প্রিপেয়ার করা থাকে তাহলে হচ্ছে অ্যাপ্লাই করাটা ইজিয়ার হয়, স্পেশালি ফ্রম দ্য পয়েন্ট অফ মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন টু দ্য পয়েন্ট অফ ইউজিসি অ্যাপ্লিকেশন। তো এই সময়টা খুবই অল্প থাকে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি আসলে ইউনিভার্সিটিতে ভার্বালি হচ্ছে ইয়ে আনকন্ডিশনাল অফার পেয়েছিলাম, বাট আমাকে লেটারটা দিতে ওদের লেট হচ্ছিল ফর সাম রিজন, প্রিন্টিং প্রসেস অর সামথিং প্রবলেম ছিল। তো আমাকে পরে হচ্ছে একটা মেইল কনফার্মেশন দেয় যে তোমাকে আনকন্ডিশনাল অফার অফার করা হয়েছে। তো ওইটা নিয়ে আমি আর কি ইউজিসি তে ইন্টারভিউ ফেস করেছিলাম, এবং সেটাই আসলে হেল্প করেছিল পরবর্তীতে যেটা দেখলাম। রাইট, থ্যাংক ইউ। আমরা এখন ইউজিসির ইন্টারভিউ প্রসেসটার মধ্যে আসবো। আমার নিজেরও এক্সপিরিয়েন্স আছে। আমি আহ, অনেকের তো একবারে হয়, আমি কমনওয়েলথের ইন্টারভিউতে 3বার অ্যাটেন্ড করেছিলাম। প্রথম 2বার আমি সাকসেসফুল হইনি, থার্ড টাইম আমি সাকসেসফুল হয়েছিলাম আলহামদুলিল্লাহ। ইউজিসির যে ইন্টারভিউটা, শর্টলিস্ট হওয়ার পরে যে ইন্টারভিউটা, সেখানে ইউজুয়ালি বিভিন্ন ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসররা বা কোনো কোনো ইনস্টিটিউশনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা ভিসির মতন ওনারা থাকেন। তো সেই প্রসেসটা নিয়ে একটু আলোচনা করব। মুস্তাফিজের কাছে যাব যে ইউজিসির যে ইন্টারভিউ প্রসেসটা, ওইটার জন্য কোনো প্রিপারেশনের দরকার আছে কিনা, বা ইন্টারভিউতে ওরা কি ধরনের কোশ্চেন করা হয়, কি ধরনের এভিডেন্স দেখতে চায়, সেই এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করো প্লিজ। ধন্যবাদ ভাই। এখানে তার আগে আমি আরেকটা ব্যাপার বলে রাখছি। গত 2 বছর ধরে কিন্তু হচ্ছে কমন স্কলারশিপের একটা মানে ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া হচ্ছে ইউনিভার্সিটি অফার লেটারটা মানে ইন্টারভিউর সময় লাগবে। ঠিক আছে, তো সবাইকে বলতে চাই যারা এই বছরে অ্যাপ্লাই করার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো এখন থেকে ইউনিভার্সিটিতে যোগাযোগ করা শুরু করে দেন। কারণ হচ্ছে এই বছরের হচ্ছে ইয়ারটা সম্ভবত সেপ্টেম্বরের দিকে আসবে ইউসি থেকে যে
অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হবে। সো এখন থেকেই কিন্তু আপনারা অফার লেটারের জন্য চেষ্টা করতে হবে, কারণ অফার লেটার ছাড়া কিন্তু এখন কাউকে ডাকাই হচ্ছে না। তো ইজিসি ইন্টারভিউ প্রসঙ্গে আমি প্রথমে বলছি যে ইন্টারভিউটা মানে এটা তো একটা ওয়াইড রেঞ্জ। যেমন আমার ইন্টারভিউ ইয়াতে আমি দেখেছি যে আহ, বিভিন্ন ইউনিভার্সিটির টিচাররা ছিলেন, মানে ভিসি বা ডিপার্টমেন্টাল হেড বা ডিন। আমাদেরটা হয় হচ্ছে টেক্সটাইলেরটা মূলত হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির সাথে, ওখানে মেকানিক্যাল, কেমিক্যাল, টেক্সটাইল, লেদার, তারপরে হচ্ছে এই তো এরকম কিছু ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি থাকে, মেটালর্জি, এরকম আরো কিছু ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি থাকে। সো বেসিক্যালি কোশ্চেন গুলো কিন্তু শুধুমাত্র যে টেক্সটাইল বেসড হয় তা কিন্তু না। আমাকে কিছু কোশ্চেন করা হয়েছিল যেগুলো হচ্ছিল বেসিক্যালি মেকানিক্যাল বেসড, যেহেতু টেক্সটাইলের কিছু মেকানিক্যাল পার্ট আছে। তো ওরকম মেকানিক্যাল বেসড কিছু কোশ্চেন করা হয়েছিল, টেক্সটাইল বেসড কিছু কোশ্চেন করা হয়েছিল। মানে কোশ্চেনগুলো হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স বা এই 4 বছর ধরে আপনি ব্যাচেলর করেছেন তার উপর থেকে ওয়াইড ওপেন কোশ্চেন হবে। তো যেখানে হচ্ছে আপনার যে কোনো ধরনের কোশ্চেনই আসতে পারে। তো ওটা ডিপেন্ড করছে ওই সময় আপনি কত স্মার্টলি অ্যান্সার দিতে পারেন। হয়তো 100% অ্যান্সারটা আপনার জানা থাকবে না, বাট আপনার যে অভিজ্ঞতা, আপনার যে জ্ঞান, তার উপর বেস করে আপনাকে কিন্তু অ্যান্সারটা দিতে হবে। এবং আপনি যত ভালোভাবে মানে অ্যান্সারটা দিতে পারেন, অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে যে আপনি অ্যান্সারটা দিতে পারছেন। আমাকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসড কিছু কোশ্চেন করা হয়েছিল, যেহেতু টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে ওয়েট প্রসেসের আমি। তো বেসিক্যালি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসডও কিন্তু কিছু কোশ্চেন করা হয়েছিল যেগুলো পুরোপুরি হয়তো টেক্সটাইলের সাথে যায় না, বাট আমাকে কিন্তু আমার অভিজ্ঞতা থেকে অ্যান্সারগুলো দিতে হয়েছিল এবং আমি ভালোভাবে দিতে পেরেছিলাম। আরেকটা হচ্ছে পাবলিকেশন গুলো নিয়ে কোশ্চেন করে, কারো যদি পাবলিকেশন বা পেপার থাকে, পেপারে আপনার কন্ট্রিবিউশন কি, যে আপনি কি ফার্স্ট অথার বা সেকেন্ড অথার, এই ব্যাপারটা কি, কেন করেছেন, কাদের সাথে করেছেন, পেপারের আউটকাম কি হতে পারে, এই ব্যাপারগুলো জিজ্ঞেস করা হয়। আর একটা হচ্ছে আন্ডার গ্রেডের যে থিসিসটা, আমরা যারা আন্ডার গ্রেডে আছি, যারা আন্ডার গ্রেডে ফাইনাল ইয়ারে যে থিসিসটা করায়, থিসিস আন্ডার গ্রেডের থিসিস বা ডিসার্টেশন সম্পর্কেও কিন্তু কোশ্চেন করা হয়। এবং একই সাথে দেখা হয় যে আপনার মধ্যে রিসার্চ ক্যাপাবিলিটিটা কি। আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি যে ইউনিভার্সিটি ম্যানচেস্টার যেতে চাচ্ছেন, আমার অফার লেটার ছিল ম্যানচেস্টার থেকেও ছিল, লিডস থেকেও ছিল, যে আপনি কোন বিষয়ে গবেষণা করবেন। আমার প্রপোজালটা সম্পর্কে জিজ্ঞেস করেছিল, এই প্রপোজালটা কি, এখানে ইউনিকনেসটা কোথায় আছে, কেন আপনি এই 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 পার্টিকুলার ফিল্ডে কাজ করতে চান। এই ব্যাপারগুলো কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল, যে আপনি যে ফিল্ডে কাজ করতে যাচ্ছেন, যে প্রপোজালে কাজ করতেছেন, সে যাচ্ছেন, সেই প্রপোজালের নোভেলটিটা কি, এটাও কিন্তু জিজ্ঞেস করা হয়। তো এই বিষয়গুলো কিন্তু ইন্টারভিউর সময় মাথায় রাখতে হবে। এরকম না যে ইন্টারভিউর জন্য আপনাকে গদবাঁধা কোশ্চেন পড়তে হবে বিসিএস এর মতো, এরকম কিছু না। এটা হচ্ছে আপনার যে নলেজটা আপনি এতদিন ধরে গেইন করেছেন, তার উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে অ্যান্সার দিতে হবে। এটা এরকম না যে আপনাকে পার্টিকুলার আপনার টেক্সটাইল বেসড কোশ্চেনই যে আসবে তা কিন্তু না। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরামর্শ। রাইট, থ্যাংক ইউ। আমরা ইমরানের কাছে যাওয়ার আগে আমি একটু আমার এক্সপিরিয়েন্স থেকে দু একটা জিনিস অ্যাড করি। যদিও মুস্তাফিজ এবং অন্যান্য প্যানালিস্টদের বক্তব্য এটা চলে এসছে যে 2 টিয়ার সিলেকশন, প্রথমে তো বাংলাদেশ থেকে ইউজিসি থেকে সিলেকশন, তারপরে লন্ডনে কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের সেন্ট্রাল সিলেকশন হয়। আবার যে ফার্স্ট যে সিলেকশন পয়েন্টটা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, এখানেও যে যে যার ডিসিপ্লিনে সবচেয়ে বেস্ট হলেই যে সে সিলেক্টেড হবে কোনো গ্যারান্টি নাই। কারণ মুস্তাফিজ যেটা বলতেছিল যে কয়েকটা সাবজেক্ট মিলে একটা ইন্টারভিউ বোর্ড, এবং টেক্সটাইল যে ইন্টারভিউ বোর্ডে যায় ওখানে লেদার টেকনোলজি থাকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ আরো কয়েকটা সাবজেক্ট থাকে। এবং যারা যারা প্যানালিস্ট বা ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন, জাজেসরা বা আমরা বলি মেম্বার, ইন্টারভিউ বোর্ডের মেম্বার, ওনারা কিন্তু এক একজন এক এক ডিসিপ্লিনকে রিপ্রেজেন্ট করে। এবং ওনারা যদি কোনোভাবে দেখে যে টেক্সটাইলের ক্যান্ডিডেট গুলো ভালো না বা সুইটেবল না, তাহলে কিন্তু লেদার টেকনোলজির ক্যান্ডিডেটকে ওনারা প্রমোট করার চেষ্টা করে। যারা লেদার টেকনোলজির যারা রিপ্রেজেন্টেটিভ বা ইনস্টিটিউটের হেড যারা থাকেন বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে প্রফেসররা থাকেন, তো তারা তাদের ডিপার্টমেন্ট গুলোকে তখন প্রমোট করার চেষ্টা করে বা খুঁজে বের করার চেষ্টা করে যে তাদের স্টুডেন্টকে কিভাবে প্রমোট করা যায়। তার মানে কম্পিটিশনটা মাল্টি ডিসিপ্লিনারি হয়ে যায়। আবার ইঞ্জিনিয়ারিং এর টিচাররা থাকলে, আমাদের টেক্সটাইলে যেহেতু ইঞ্জিনিয়ারিং এর অনেক কম্পোনেন্ট আছে, আহ, আমাদের টেক্সটাইলের গার্মেন্টস এর প্যাটার্ন কাটিং এর সাথে লেদারের প্যাটার্ন কাটিং এর কিছু মিল আছে। তো এই কারণে লেদার টেকনোলজির যে প্রিন্সিপাল যিনি ছিলেন, উনি আমাকে অনেক কোশ্চেন করতেছিল যেগুলো লেদার টেকনোলজির পয়েন্ট অফ ভিউতে ওনাদের টেকনোলজি গুলো নিয়ে আর কি, তো যেগুলো আমার অ্যান্সার করতে হয়েছিল। তো এই ধরনের জিনিসগুলো মাথায় রাখতে হবে।
তো আমরা এখন ইমরানের কাছে চলে যাচ্ছি। ইমরান, তোমার এক্সপিরিয়েন্স কি? তোমার ইন্টারভিউ বোর্ডটা কিরকম ছিল? কি ধরনের কোশ্চেন তোমার ফেস করতে হয়েছিল যদি শেয়ার আচ্ছা, করো। স্যাররা অলরেডি আসলে এটা বলে ফেলছে যে সেটা হচ্ছে যে মাল্টিডিসিপ্লিনারি লোকজন সেখানে থাকে। সো আসলে এটা আসলে অনেক লাকেরও বিষয় যে আসলে কে তোমাকে বেশি কোশ্চেন করছে। যদি টেক্সটাইলের কোনো এক্সপার্ট থাকে, সে যত বেশি কোশ্চেন করবে তত আসলে আমাদের জন্য আমি বলবো এটা ভালো, কারণ আমাদের ওই সম্পর্কে নলেজটা ভালো থাকে। বাট এর বাইরে যে অনেক সময় কেমিক্যালস এর থাকে, মেকানিক্যালের থাকে, বা হচ্ছে লেদারের থাকে, তো তাদের কোশ্চেন প্যাটার্ন যেটা, সেটা অনেক সময় আমাদের সাথে রিলেভেন্ট হয় না, বা টুকটাক কিছু মিল থাকার কারণে তারা কোশ্চেন গুলো করতে থাকে, যেটা হয়তো বা আমরা ওইভাবে আনসার করতে নাও পারতে পারি। তো এটা আসলে একটা ব্যাপার, লাকের একটা বিষয় থাকে। যাই হোক, সেই দিক থেকে যাব না। সবচেয়ে বড় যেটা বিষয়, কোশ্চেনের যে প্যাটার্ন গুলা, আমি তো পিএইচডির কথা বলছি, সেই ক্ষেত্রে পিএইচডির কিন্তু একটা রিসার্চ প্রপোজাল থাকে, বা আমাদের যেই অফার লেটারেও সেই রিসার্চ রিলেটেড একটা কথাবার্তা থাকে। তো সেই ক্ষেত্রে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সবাই যেটা চেষ্টা করে, বা শুরু যেটা যেভাবে করে আর কি, যে ওই রিসার্চের নোভেলটি বলা হোক, বা ওই রিসার্চ রিলেটেড কোশ্চেন গুলো করা শুরু করে। সেখানকার মেথোডোলজি থাকতে পারে, সেখানকার ব্যাপার স্যাপার থাকতে পারে। তো সেটা সম্পর্কে একটা ভালো নলেজ থাকাটা খুব জরুরি। যে আমরা অনেক সময় যেটা করি, আমরা একটা প্রপোজাল লিখে ফেলি, যে যে কোনো ভাবে কোনো একটা ভাবে না লিখে ফেলছি আসলে, কিন্তু ব্যাপারটা তা না। আমি একটা প্রপোজাল লেখার সময় সেটা সম্পর্কে আমার জানা উচিত, যে আসলে মেথোডোলজিটা আমি বলছি এভাবে হওয়ার কথা, আসলে এরকম হওয়া যায় কিনা, বা এটা রিলেটেড কিছু লিটারেচার আছে সেটা আমি পড়েছি কিনা, বা সেটা সম্পর্কে আমার ধারণা আছে কিনা। এটা যদি আমি বুঝে লিখি, তাহলে ওটা আসলে ওখানে আমাকে অনেক হেল্প করবে, এটা ট্রু। আর দ্বিতীয় একটা যেটা বিষয়, যেটা সম্পর্কে অনেক বেশি কোশ্চেন করা হয়, যদি আমরা কোনো পাবলিকেশনস গুলো নিয়ে যাই সাধারণত, তখন অনেক সময় যেটা হয়, পাবলিকেশনস থেকে অনেক কোশ্চেন আসে, বা কোশ্চেন করে থাকে তারা। সো আমাদের এই দুটা স্ট্রং পয়েন্ট হইতে পারে। আমরা যদি আমাদের রিসার্চ প্রপোজাল, আমি পিএইচডি কথা বলছি আসলে, যদি রিসার্চ প্রপোজালটা সম্পর্কে আমার একটা ভালো ধারণা থাকে, এবং আমি এখানে একটা মোটামুটি লিটারেচার রিভিউর মাধ্যমে যদি লিখে থাকি, সেটা সম্পর্কে যদি আমার একটা ভালো নলেজ থাকে, আর দ্বিতীয় হচ্ছে আমি যে পাবলিকেশনস গুলো করেছি, সেই পাবলিকেশনস গুলো সম্পর্কে যদি আমি একটা ভালো আইডিয়া নিয়ে যাই। অনেক সময় এরকম হয় না যে আগে পাবলিকেশন করছি, বা আমি ফার্স্ট অথর না, সেকেন্ড থার্ড অথর, যার জন্য সেটা সম্পর্কে আমার ধারণা নাই, এটা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু সেই ক্ষেত্রে যেটা হবে, যাওয়ার আগে অবশ্যই সেগুলো আসলে একটু রিভিউ করে যাওয়া উচিত, যে হ্যাঁ আসলে এটার মধ্যে কি আছে। আর এটার বাইরেও অনেক সময় যেটা হয়, যারা অনেক ওই যে যেমন বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলররা থাকেন, বা ইউজিসির অনেক অফিসিয়ালরা থাকেন, তারা হয়তো অনেক সময় যেটা হয় যে সাবজেক্ট নলেজটা কম, সাবজেক্ট কোশ্চেনগুলো কম করে। তারা একটু কিছু জেনারেলাইজ কোশ্চেন করে, যেমন আসলে হইতে পারে যে স্টাডি প্ল্যানটা কেমন হইতে পারে, কেন আসলে এটা করতে চাচ্ছি, এই ধরনের কিছু বেসিক ব্যাপার স্যাপার থাকে। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় কনফিডেন্ট থাকাটা আসলে জরুরি। ওখানে অনেক সময় যেটা হয় যে একটা ওই যে স্যার যেটা বললেন যে ওখানেও কিন্তু মাল্টিডিসিপ্লিনারি টিচাররা যেহেতু থাকেন, বা প্রফেশনালরা যেহেতু থাকেন, তাদের কিন্তু তাদের স্টুডেন্টদের প্রমোট করার একটা চিন্তা ভাবনা থাকে। তো সেই রকম ক্ষেত্রে অনেক সময় একজন হতে পারে যে ইরিলেভেন্ট একটা কোশ্চেন করে বসলো, বা হচ্ছে আমাকে ভরকে দেওয়ার জন্য কিছু একটা করতে পারে, বলতেই পারে, এটা সবার কিছু না, বা হয়ে থাকে বাংলাদেশের প্রেক্ষিতে এটা অনেক বেশি হয়। তো সেই সকল জায়গায় আসলে কনফিডেন্ট থাকাটা জরুরি। নিজের ইয়াতে ফোকাস থাকাটা জরুরি। আমি সবকিছু জানবো না, এটাও খুব স্বাভাবিক। কিন্তু আমরা আমরা জানি যে আমাদের স্টুডেন্টদের মধ্যে, বা আমাদের মধ্যে অনেকেই আছে যারা আসলে সিচুয়েশন খুব ভালো মতন হ্যান্ডেল করতে পারে। এটা ওখানেও অনেক কাজে লাগবে। বাস্তবতা হচ্ছে এটা। থ্যাংক ইউ। রাইট, থ্যাংক ইউ। আমরা দীপের কাছে আসতেছি। দীপ, তোমার এক্সপিরিয়েন্স টা তুমি বলবা। আহ, তারপরে যদিও থার্ড প্যানেলিস্ট হলে যেটা হয়, অন্যরা কিছু বলে ফেলে, বলার মতন কিছু থাকে না, এই কারণে তোমাকে একটা এক্সট্রা কোশ্চেন আমি করতে চাচ্ছি যে প্রথমে তো ইউজিসির ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা শেয়ার করা, ওটার জন্য প্রিপারেশন তোমার কি ছিল সেটা। পাশাপাশি হচ্ছে গিয়ে তুমি মাস্টার্স করেছিলে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ম্যানচেস্টারে। এখন যেহেতু মোস্তাফিজও বললো যে অফার লেটারটা ম্যান্ডেটরি, তো অফার লেটারের জন্য তো আমাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়। তো ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট গুলো কি থাকে সেটাও যদি একটু আলোকপাত করো। আচ্ছা, থ্যাংক ইউ। তো প্রথমে একটু বলি যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা এটা আসলে এক একজনের এক এক রকম, বাট মানে জেনারেলি এই জিনিসটা সেমই, বাকি দুইজনের সাথে আমার মিলে গেছে, বা স্যারের সাথেও। তো ব্যাপারটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারির বিভিন্ন স্যার ম্যাডামরা ওখানে থাকেন। তো কোশ্চেন আসলে কি হবে এটা প্রেডিক্ট করা খুবই টাফ বিষয়। সো এটা আসলে হয়ে ওঠে না। আর আমার ক্ষেত্রে যেটা ছিল যে আমাদের ভিসি স্যার ছিলেন ওখানে। সো স্যার আমাকে একটা বা দুইটা হচ্ছে টেক্সটাইল রিলেটেড কোশ্চেন করেছিলেন। তো সেই ক্ষেত্রে ওইটা আমার জন্য একটু সুবিধা হয়েছিল। বাট বাকিরা হচ্ছে মেইনলি আমাকে কোশ্চেন করেছিলেন হচ্ছে কিছুটা মেকানিক্যাল, কিছুটা কেমিক্যাল, প্লাস হচ্ছে আমি এখানে যে আসব আমার এক্সপেকটেশন হুম। কি, বা আমি কোন ফিল্ডে আসলে কাজ করতে ইচ্ছুক, এই এই টাইপের কোশ্চেন গুলোই বেশি ছিল আর কি।
প্লাস হচ্ছে আমার ওই সময়ে কয়েকটা পাবলিকেশন ছিল, সো ওই রিলেটেড কোশ্চেনও মোটামুটি ম্যান্ডেটরি। পাবলিকেশন নিয়ে গেলে দুই একটা কোশ্চেন করবেই যে আসলে কি নিয়ে কাজ করেছি, বা এইটা আমার মানে ফিউচার রিসার্চের সাথে কোনোভাবে কানেক্টেড কিনা, করা যাবে কিনা, এই টাইপের কোশ্চেন আর কি আসে। তো সেই ক্ষেত্রে সিচুয়েশন গুলো আসলে ওইখানেই বসে কিছু অ্যান্সার আসলে চিন্তা করতে হবে, এটা হচ্ছে বেসিক। কারণ এটা কোনো মানে নর্মাল পরীক্ষার মতো না যে আমার একটা গদ বাঁধা সিলেবাস আছে, আমি আগের রাতে পড়ে গেলাম তারপরে পরীক্ষা দিলাম, এরকম না। সো এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আর স্যার যেটা কোশ্চেন করলেন, হ্যাঁ অবশ্যই হচ্ছে ইউনিভার্সিটি অফার লেটার থাকাটা জরুরি। তো ইউনিভার্সিটির অফার লেটারের জন্য হচ্ছে আমাদের ম্যান্ডেটরি কিছু ডকুমেন্টস লাগবে, যেটার কথা আমি শুরুতেই বললাম যে একটা সেট আমাদের সবসময় রেডি রাখতে হবে। তো এর মধ্যে অবশ্যই আমাদের একাডেমিক যে রেজাল্ট, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এরপর হচ্ছে এলওআর, লেটার অফ রেকমেন্ডেশন লাগে আমাদের, অর্থাৎ আমাদেরকে চিনে বা আমাদের টিচার ছিল বা আন্ডারগ্রেডে আমাদের সুপারভাইজার ছিল, এরকম আম, দুইটা বা তিনটা রাখলেই ম্যাক্সিমাম এনাফ আমার মতে। তো এইটা করার জন্য অবশ্যই শুরুর থেকেই ওই রিলেভেন্ট টিচারকে বা রিলেভেন্ট পার্সনকে অবশ্যই নোটিফাই করতে হয় যে আমি এরকম অ্যাপ্লাই করতে যাচ্ছি, সো আমার একটা লেটার অফ রেকমেন্ডেশন লাগবে। তো ইউকের ইউনিভার্সিটি গুলাতে মানে আমার ওই সময়ে যেটা ছিল যে লেটার অফ রেকমেন্ডেশনটা অ্যাজ এ হচ্ছে পিডিএফ কপি আপলোড করতে হতো। আবার ইউএস এর ইউনিভার্সিটি গুলাতে হচ্ছে ডিরেক্টলি টিচারের কাছে লিংক যায়, তো ওখানে গিয়ে হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশনটা দিতে হয় ওই পার্সনকে আর কি। এরপরে এসওপি, সেটাও দরকার ছিল ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের জন্য আমি বলছি স্পেসিফিক্যালি। এবং হচ্ছে পার্সোনাল ইনফরমেশন তো লাগবেই। প্লাস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা অনেকে অনেক সময় ভুলে যেতে পারে, সেটা হচ্ছে একটা ভ্যালিড পাসপোর্ট থাকা। কারণ বাংলাদেশের এই পার্সপেক্টিভে এখন হয়তো অনেক উন্নত হয়েছে, বাট তখন পাসপোর্ট করতে সময় লাগতো একটু। সো ওইটা যেন ওই সময় গিয়ে মানে হট হুট করে মাথায় না আসে, তো এটা একটু আগের থেকে প্রস্তুতি রাখার দরকার। আহ, তো এই তো পাসপোর্ট, পার্সোনাল ইনফরমেশন, তারপরে হচ্ছে রেজাল্ট, ট্রান্সক্রিপ্ট, এবং হচ্ছে ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য আইএলটিএসটা হচ্ছে ম্যান্ডেটরি ফর ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার। সো এইটাও হচ্ছে আমার যেন যথাসময়ে হাতে থাকে রেজাল্টটা, যেহেতু আইএলটিএস এর মেয়াদ একটু শর্ট, লাইক 2 ইয়ার্স। সো এই জন্য সবাই একটু পরে দেওয়ার একটা মানে মেন্টালিটি থাকে। বাট স্টিল আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন বিফোর অ্যাপ্লিকেশন টু দ্য ইউনিভার্সিটি এটা যেন আমার হাতে থাকে। সো যেটা বললাম যে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন নর্মালি অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়টাতেই করতে হয়, কারণ ওদের ফর মাস্টার্স একটা এনরোলমেন্ট ডেট আছে, অ্যাপ্লিকেশন ডেডলাইন আছে। তো ওদের পোর্টালটাই খুলে হচ্ছে এরকম সেপ্টেম্বরের দিকে। তো আমার মনে আছে যে আমি আমার আইএলটিএসটা হাতে পেয়েছিলাম 6 সেপ্টেম্বর, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, এবং সাথে সাথেই অ্যাপ্লাই করে ফেলেছিলাম, যেহেতু আবার ইউজিসি তেও অ্যাপ্লাই করতে হবে। আর ইউজিসির আমার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট ছিল হচ্ছে 23 সেপ্টেম্বর। তাহলে এই খুবই অল্প সময়, 2 উইকস বা এরকম সময় হাতে পাওয়া যায় আসলে। তো আহ, এরপরে অ্যাপ্লিকেশনের পরে হচ্ছে যেটা হয়, ইউনিভার্সিটি যদি অ্যাপ্রুভ করে তাহলে হচ্ছে ওরা আপনাকে একটা লেটার দিবে। এটা হইতে পারে একটা আনকন্ডিশনাল অফার লেটার, হইতে পারে একটা কন্ডিশনাল অফার লেটার, দুই ধরনের লেটার আছে। তো কন্ডিশনাল অফার লেটারটা হচ্ছে তারা আপনাকে অ্যাকসেপ্ট করেছে বাট বেসড অন সাম কন্ডিশনস, অর্থাৎ যদি কারো আইএলটিএস স্কোরটা আপ টু দা মার্ক না হয়, বা কোনো ডকুমেন্টের যদি মানে ল্যাক থাকে, দিতে পারছে না। অনেকে হইতে পারে যে মাত্র ইউনিভার্সিটির রেজাল্ট হয়েছে, সার্টিফিকেটটা হাতে নেই, বাট অ্যাপিয়ার্ড সার্টিফিকেট আছে, এরকম দিয়েও অ্যাপ্লাই করা যায়। বাট সেই ক্ষেত্রে কন্ডিশনাল লেটার থাকবে। তো কন্ডিশনালটা থাকলে একটু ডিসঅ্যাডভান্টেজ থাকে ফর কমনওয়েলথ ইন্টারভিউ অ্যান্ড এভরিথিং। কারণ আপনার থেকে বেটার ক্যান্ডিডেট থাকতে পারে, বা আপনার সমান রেজাল্ট সম্পন্ন ক্যান্ডিডেট থাকতে পারে যার হচ্ছে আনকন্ডিশনাল অফার আছে, অর্থাৎ তার আর কোনো কন্ডিশন ফিল আপ করার বাকি নেই। তো সেই ক্ষেত্রে হয়তো সে কিছুটা প্রায়োরিটি পেয়ে যাবে। তো এটা হচ্ছে এই জন্য খুবই ইম্পর্টেন্ট যে আমাদের ইউনিভার্সিটির অফার লেটারটা যেন হাতে থাকে সবসময়। গ্রেট, থ্যাংক ইউ। আমরা মোটামুটি অ্যাপ্লিকেশন প্রসেস সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা পেলাম। এখন কিছু বেসিক জিনিসে আসবো। ইউনিভার্সিটি থেকে আনকন্ডিশনাল অফার লেটার পাইতে হলে আইএলটিএস স্কোর লাগবে। আইএলটিএস এ সার্টেন লেভেল অফ স্কোর করতে হবে প্রত্যেকটা এরিয়াতে, লিসেনিং, স্পিকিং, রাইটিং, আর যে রিডিং, সবগুলোতে। তো ইংলিশের প্রিপারেশন নিয়ে নিজেদের এক্সপেরিয়েন্স এবং আমাদের স্টুডেন্টদের জন্য
কিছু পরামর্শ এটা জানতে চাবো। যে আমরা টেক্সটাইলে আন্ডার গ্রাজুয়েট করি, তারপরে আমি যদি চিন্তা করি আমি আগামী মাসেই আইএলটিএস দিব, এটা কি সম্ভব? কতদিনের সময় নিয়ে প্রিপারেশন নিতে হয়? সেই প্র্যাকটিক্যাল জিনিসগুলো একটু আলোচনা করার জন্য মুস্তাফিজের কাছে আসছি। আচ্ছা, ধন্যবাদ ভাই। আমি প্রথমে বলে নিচ্ছি যে ইউনিভার্সিটি অফ লেটারের জন্য আইএলটিএসটা তো খুব গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে, আমি আইএলটিএসটা সম্পর্কে বলছি তার আগে হচ্ছে, এই মাস্টার্স এর জন্য হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাসটা কিন্তু লাগবে, খুবই ইউনিক হতে হবে। যেই পার্টিকুলার প্রোগ্রামে অ্যাপ্লাই করছি ওই পার্টিকুলার প্রোগ্রামের সাথে রিলিভেন্ট করে কিন্তু এসওপিটা রেডি করতে হবে। লাইক ফর এক্সাম্পল, কেউ ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে টেকনিক্যাল টেক্সটাইল, এমএসসি ইন টেকনিক্যাল টেক্সটাইলে মাস্টার্সে অ্যাপ্লাই করছে, তার উপর বেস করে কিন্তু এসওপিটা হতে হবে। আবার কেউ যদি ইউনিভার্সিটি অফ লিডসে অ্যাপ্লাই করে ওই পার্টিকুলার প্রোগ্রামের সাথে কিন্তু মিল রেখে এসওপিটা রেডি করতে হবে। আর পিএইচডিতে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য অবশ্যই হচ্ছে রিসার্চ প্রপোজাল লাগবে, ইন ডেপথ রিসার্চ প্রপোজাল। এবং প্রথমে আপনাকে সুপারভাইজারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। সুপারভাইজার কন্ট্যাক্ট করার পর সুপারভাইজার যখন প্রপোজালটাকে এগ্রি করবে তারপরেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর আইএলটিএস এর ব্যাপারটা হচ্ছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে আমি খুবই জাস্ট 2 উইকস এর একটা শর্ট শিডিউল আইএলটিএসটা দিয়ে দিই, এবং আমি আলহামদুলিল্লাহ আমার যে স্কোরটা মানে মিনিমাম যে রিকোয়ারমেন্ট তার থেকে বেশ ভালোই আসছিল। তো এটা আসলে ডিপেন্ড করছে, আমরা যারা এখন বর্তমানে টেক্সটাইল গ্র্যাজুয়েট, আমি তো বুটেক্স স্টুডেন্টদেরকে দেখেছি, আমার ধারণা আমাদের মানে টেক্সটাইল যারা ব্যাচেলর করছে, যেহেতু এখন পুরোটাই হচ্ছে ইংলিশে হচ্ছে, এটা খুব একটা খুব মানে রকেট সায়েন্স না, এটা খুব ইজি এবং খুব অল্প সময়ের মধ্যেই যদি বেসিক ট্রিক্স গুলো ফলো করেন আইএলটিএস এর, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু স্কোরটা অ্যাচিভ করা যায়। এবং স্কোরটা কিন্তু খুব বেশি না, মিনিমাম 6.5 এবং ইন্ডিভিজুয়াল 6, খুব বেশি কিন্তু না। তো এটা খুব ইজিলি, একটা সময় ছিল আইএলটিএস এর ব্যাপারটা ছিল হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ যারা অ্যাপ্লাই করবে কমনওয়েলথে সিলেক্টেড হওয়ার পর আবার আইএলটিএস দিতে হইতো, বাট এখন কিন্তু তারা এটা তুলে নিয়েছে। এখন হচ্ছে ওই পার্টিকুলার ইউনিভার্সিটির যে মিনিমাম রিকোয়ারমেন্ট ওটা ফুলফিল করে ইউনিভার্সিটির অফার লেটার আনলে আর সিলেক্টেড হওয়ার পরে কিন্তু আইএলটিএস দেওয়া লাগবে না। সো বেসিক্যালি আপনারা যে যে ইউনিভার্সিটিকে টার্গেট করছেন ওই ইউনিভার্সিটির ওই পার্টিকুলার প্রোগ্রামের মিনিমাম রিকোয়ারমেন্টটা দেখেন, মিনিমাম রিকোয়ারমেন্টটা অ্যাচিভ করলেই কিন্তু হবে। এটা আইএলটিএস দিয়ে কিন্তু আপনার স্কলারশিপটা দেওয়া হবে না, আইএলটিএস হচ্ছে জাস্ট একটা টিক মার্ক। তো এখানে যে খুব বেশি প্রিপারেশন লাগবে তা কিন্তু না। হ্যাঁ, কারো যদি আইএলটিএস থাকে 8 বা 7, 7.5, দ্যাটস এক্সট্রা অ্যাডভান্টেজ, বাট এটা কিন্তু জাস্ট আমি বললাম মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারলেই হলো। আপনার স্কলারশিপ ইভ্যালুয়েশনটা হবে আপনার আদার প্রোফাইল লাইক একাডেমিক কোয়ালিফিকেশন, দেন পাবলিকেশন, প্রপোজাল কতটা ইউনিক, আবার স্টেটমেন্ট অফ পারপাসটা কতটা ইউনিক, সেগুলোর উপর বেস করে কিন্তু আপনার ফাইনাল স্কলারশিপটা হবে। সো আমি বলছি যে আইএলটিএস এর জন্য যে খুব লং টার্ম প্রিপারেশন লাগবে তা না, বাট আপনারা প্রত্যেকের ইংলিশ ক্যাপাবিলিটি কিন্তু আলাদা হতে পারে। কেউ হয়তো খুব ভালো আগে থেকে বাই ন্যাচারাল, কারো হয়তো সেটা হয় না, কারো হয়তো 2 মাসের প্রিপারেশন লাগতে পারে। তো এটা ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করছে। তো আমি আপনাদের সাজেস্ট করবো যে এখন থেকে আপনি নিজেকে যাচাই করেন যে আসলে আপনার লেভেলটা কিরকম এবং সেই অনুযায়ী প্রিপারেশনটা নেন। এটা কারো ক্ষেত্রে 2 সপ্তাহ হইতে পারে, কারো ক্ষেত্রে কিন্তু 6 মাসও হতে পারে। আমি আবারও বলছি এটা ইন্ডিভিজুয়াল, পার্সন টু পার্সন ভেরি করছে। ধন্যবাদ। রাইট, থ্যাংক ইউ। আইএলটিএস এর জন্য অনেক প্রিপারেশন ম্যাটেরিয়াল পাওয়া যায়, এবং যে প্রিপারেশন গুলো ম্যাটেরিয়াল গুলো বা বুকলেট গুলো বাজারে আছে প্রত্যেকটার মধ্যে কিছু প্রিপারেশন টেস্ট আছে বা মক টেস্ট আছে। তো আমি মনে করি যে ওই একটা মক টেস্ট দিয়ে নিজের স্ট্যাটাসটা বা লেভেলটা আগে জাজ করে নেওয়া, তারপরে কোন এরিয়াতে বেশি সময় দিতে হবে লার্নিং এর জন্য বা স্পিকিং এর জন্য বা রিডিং এর জন্য, সেটা আইডেন্টিফাই করে তারপরে প্ল্যানিং করে আগানোটা হয়তো আহ, যুক্তিসঙ্গত হবে। আমরা ইমরানের কাছে আসবো। ইমরানের আইএলস, তারপরে ইংলিশ লার্নিং এর এক্সপিরিয়েন্স, তারপরে প্রফেসরদের সাথে যোগাযোগ করা, কমিউনিকেট করা, সুপারভাইজারকে কিভাবে আইডেন্টিফাই করা, এই প্রসেস গুলো একটু আলোকপাত করার জন্য। ধন্যবাদ স্যার। প্রথমে আসলে ওই সুপারভাইজারদের দিয়ে শুরু করি। পিএইচডি তে এটা খুবই বড় একটা ফ্যাক্টর যে আসলে রিসার্চ প্রপোজাল ছাড়া আসলে ইসের কোনো সুযোগ নাই। এখন আমার যেমন 2-3টে ইউনিভার্সিটিতে ছিল, অফার লেটার ছিল। সো ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে আমি নিজেই মানে আমি রিসার্চ প্রপোজাল দিয়েছিলাম। এবং সেই ক্ষেত্রে আমি যদি বলি আমাদের এখানে এর আগে থেকেই বেশ কয়েকজন টিচাররা বা আমাদের সিনিয়ররা ছিলেন, তাদের কাছ থেকে আমি কিছুটা হেল্প পেয়েছি, জানতে পেরেছি যে আসলে কে কোন ফিল্ডে কাজ করছেন। বা সবচাইতে বড় কথা যেটা সেটা হচ্ছে যে কোন কোন প্রফেসর বা কোন কোন টিচার আসলে স্টুডেন্ট নিতে চান। এটা খুবই ভাইটাল একটা ইনফরমেশন যে আসলে কে নিতে চায়। সো সেই সকল জায়গায় দেখা গেল যে আমি হয়তোবা নিজে থেকে শুরু করলে হয়তোবা
10 জনকে করতাম, 20 জনকে করতাম, কিন্তু এখন কিন্তু আমার সংখ্যাটা আমার কাছে কিন্তু 4-5 জন মাত্র নেমে আসছে। সো এখন নিজের রিসার্চের যে আগ্রহ, এটা তো অবশ্যই একটা বড় বিষয়, যে সেই ক্ষেত্রে সেইটাকে ফলো করে কে সবচেয়ে সুইটেবল হয় সেই রকম একজনকে সিলেক্ট করাটা জরুরি। এবং সেই রিলেটেড তার কিছু কাজ পড়ে, রিসেন্ট কাজ হলে সবচেয়ে ভালো হয়, যে তার কিছু কাজ, তার কোন ফিল্ডে এক্সপার্টাইজ আছে সেই অনুপাতে, ইভেন তার পেপারগুলো বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো পড়ে যদি আমরা আসলে একটা রিসার্চ প্রপোজাল দাঁড় করাই, যেটা আসলে ভ্যালিড, এবং যেটা আসলে আমরা অনেক সময় যেটা বলি যে এরকম করব, বা আসলে স্বপ্নদ্রষ্ট হইতে পারে, কিন্তু না, আসলে রিসার্চের ক্ষেত্রে আমি বলবো যে প্র্যাকটিক্যালি চিন্তা করা উচিত যে আসলে এটা করা যায় কিনা। সেই ধরনের একটা রিসার্চ প্রপোজাল সহ তার কাছে যদি আসলে অ্যাপ্রোচ করা যায়, তখন সে তার রেসপন্সটা অনেক বেশি ভালো হয়। এবং সেই ক্ষেত্রে যেটা হয়েছিল আমার ক্ষেত্রে, যে সে প্রথমেই আসলে রিসার্চ প্রপোজালটা পছন্দ করেছিল। পছন্দ করার কারণে যেটা হয়, এখানে একটা প্রসেস আছে বর্তমানের ক্ষেত্রে, যে সেই প্রফেসর ইন্টারভিউ নেবেন আর কি, নিজে নিজে, এবং সেই ইন্টারভিউটা কিন্তু ইউনিভার্সিটিকে প্রোভাইড করতে হয়, রেকর্ডেড ভার্সনটা। তো সেই সকল ক্ষেত্রে সে যখন ইউনিভার্সিটি টিমকে বলবে যে হ্যাঁ এই কন্ডিশন, এই হচ্ছে রিসার্চ প্রপোজাল, এবং এই হচ্ছে ইন্টারভিউ লিঙ্ক, বা এই হচ্ছে ইন্টারভিউ ইয়া, তখন কিন্তু আসলে অফার লেটারটা পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। তারপর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, সুপারভাইজার, মানে আমার ওই প্রফেসর, ওই সুপারভাইজার এখন যিনি আছেন আর কি, সে তখন আমাকে বেশ হেল্প করেছিলেন, এই কারণে যে আমি তো করেছিলামই, সে নিজে থেকে ইউনিভার্সিটি টিমের সাথে যোগাযোগ করেছিলেন যে হ্যাঁ ওর সামনে হচ্ছে এই ধরনের ইন্টারভিউ আছে কমনওয়েলথের বা এই রিলেটেড। আর ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার এটা সম্পর্কে অনেক বেশি জানে, কারণ প্রচুর পরিমাণে স্টুডেন্ট সেখানে যায় কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে। সো তখন আসলে অফার লেটারটা পাওয়াটা অনেক সহজ হয়েছিল, বা দ্রুত হয়েছিল, হয়তো বা সে নক না করলে হয়তো বা আরো কয়েকদিন লেট হইতো, বাট সেটা ভালো হয়েছে আর কি। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আসলে একটা রিসার্চ প্রপোজাল, একটা প্র্যাকটিক্যাল রিসার্চ প্রপোজাল, এটা দাঁড় করানোটা খুব জরুরি। সো এবং আরেকটা যেটা বিষয় হয়, যে আমি যদি আমার লিডসের অভিজ্ঞতার কথা বলি, ওই প্রফেসরের যেমন আগে থেকে রিসার্চ প্রপোজাল একটা তৈরি করা ছিল, আমি একটা দিয়েছিলাম, বাট উনি ইন্টারভিউ নেওয়ার পরে হয়তোবা উনি কোনো কারণে আমাকে আসলে নিতে চেয়েছিলেন, উনি তখন বলেছিলেন আমার একটা নিজের ডেভেলপ করা একটা রিসার্চ প্রপোজাল আছে, তুমি এটা দিয়ে অ্যাপ্লাই করো। সো ওইখানে আমার যেমন যেমন আরো সহজ হয়েছিল, যে সেটা দিয়ে আমি অ্যাপ্লাই করতে পেরেছিলাম, এবং অফার লেটারটা অনেক দ্রুত পেয়েছিলাম আর কি। সো এটা হচ্ছে একটা বিষয়, যে পিএইচডির ক্ষেত্রে এটা আসলে সুপারভাইজারের উপর অনেক বেশি ডিপেন্ড করে। সুপারভাইজারকে কনভিন্স করা গেলে, বা সুপারভাইজার যদি কোনোভাবে হ্যাপি হয়ে যায়, তখন আসলে অফার লেটার পাওয়াটা অনেক ইজি হয়ে যায়, এটা হলো সত্যি কথা। আর আইএলটিএস এর কথা যদি বলবো, স্যাররা একাডেমিক ওয়েতে বসে, তানভীর হয়তো অনেক ভালো বলতে পারবে, কারণ ওর স্কোর অনেক ভালো। সো আমরা মোটামুটি ভাবে ওইভাবে যদি না, যে আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে যদি চিন্তা করি, আমাদের মধ্যে অনেকেই আছে আমরা অনেক ভালো উর্দু বলতে পারে, অনেকে অনেক ভালো হিন্দি বলতে পারে। এই ইউনিভার্সিটি, এই ম্যানচেস্টারে আসার পরে দেখেছি এখানে প্রচুর পরিমাণে পাকিস্তানি কমিউনিটি আছে। সো এই সকল জায়গাতে থেকে আমরা কিন্তু অলরেডি আমাদের উর্দু অনেক ডেভেলপ করে গেছে, বা আমরা যারা বিভিন্ন কি বলবো এটাকে, হিন্দি সিরিয়াল বা হিন্দি মুভি দেখার কারণে অনেকে দেখা যাচ্ছে যে হিন্দিটা ডেভেলপ হয়ে গেছে। সো এইটা একটা অনেক বড় বিষয়, যে আইএলটিএস বলে এটা নিয়ে আমরা অনেক সময় অনেক চিন্তিত থাকি, এটা একাডেমিক একটা বিষয়, হ্যাঁ ফাইন, কিন্তু এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। সো আইএলটিএস এ কিন্তু এটাই দেখা হবে যে হাউ গুড ইউ আর উইথ দ্য ল্যাঙ্গুয়েজ, ঠিক না? সো এখানে আমাদের একটা ভয় থাকে, আমরা একটা কথা বলতে যাওয়ার আগেই চিন্তা করি আমাদের গ্রামার ঠিক আছে কিনা, আমাদের স্পেলিং ঠিক আছে কিনা, প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা। এই ভয়টা আমাদের আসলে অনেক বেশি পেছনে ফেলে দেয়। আমাদের স্টুডেন্টদের যে ক্যাপাবিলিটি, তারা যে কেউ 7 7.5 পাওয়ার মতন যোগ্য। এবং সেই ক্ষেত্রে আমি যদি বলি যে মানে আসলে থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে, এটা আসলে একাডেমিক কিছু না, এটা আসলে এটার জন্য আমি স্ট্যান্ড করতে যাচ্ছি না, স্টার করতে যাচ্ছি না, আমি A+ পেতে যাচ্ছি না, এরকম কিছু না, এটা একটা ল্যাঙ্গুয়েজ। এবং এটার আমার ক্যাপাবিলিটিস কতটুকু আছে, অলরেডি আমাদের এটা বিল্ট ইন হয়ে গেছে। আমরা এই স্টেজে এসে যদি আমরা ল্যাঙ্গুয়েজের কথা বলি, আমাদের ইংলিশ কিন্তু অলরেডি বিল্ট। যতটুকু হয়েছে সেটাকে আমি 1 মাসের প্রিপারেশনে বা 6 মাসের প্রিপারেশনেও সেটাকে যে অনেক বেশি ইমপ্রুভ করে নিতে পারবো তা কিন্তু না। আমার যেটা আছে সেটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো সেইটাই আসলে আমার যেটা ছিল, সেই কন্ডিশনটাই আমি আমার সর্বোচ্চটা দিতে পারি কিনা পরীক্ষাতে, এইটার জন্য হচ্ছে প্রিপারেশন। সো সেই প্রিপারেশনটা আমার মনে হয় আমাদের স্টুডেন্টদের ক্যালিবার অনুযায়ী 2 মান্থ ইজ এনাফ। এবং 2 মাসের বেশি যদি কেউ আসলে প্রিপারেশন নিতে থাকে, তার মানে তার প্রিপারেশন আপ টু দ্য মার্ক হচ্ছে না, সে প্রিপারেশনের মধ্যে আসলে সঠিকভাবে সময় দিতে পারছে না। এবং এইটা যদি লেন্দি করা হয়, আমার মনে হয় রেজাল্ট খারাপ হওয়ার চান্স বেশি থাকে, যদি কেউ সত্যিকার অর্থেই ঠিকভাবে মানে ওটার জন্য লেগে থাকে যে হ্যাঁ আমার একটা আইএলটিএস স্কোর দরকার, জরুরি ভিত্তিতে দরকার। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাও হইতে পারে, অনেকে হয়তো বা ভালো করার জন্য সেটাকে 2 থেকে 3 মাসে নিতে পারে, কিন্তু আমি সার্বজনীন ভাবে বলছি, জেনারেলাইজ ভাবে, যেটা আসলে 2 মাসের বেশি প্রিপারেশনটা নেওয়ার দরকার হয় না। তবে হ্যাঁ, সেখানে যাওয়ার আগে অবশ্যই রিকোয়ারমেন্টস গুলো দেখে নেওয়া জরুরি, কারণ
ইংলিশের তো 4টা পার্ট আছে, আমরা তো সবাই জানি হয়তো বা। সো সেখানে একজন এরকম থাকতেই পারে যে রিডিং স্কিল অনেক ভালো, স্পিকিং স্কিল হয়তো বা খারাপ, বা লিসেনিং স্কিল ভালো, রাইটিং স্কিল হয়তো বা খারাপ। সো এখানে আমার আসলে দেখে না জড়িত আসলে জরুরি যে আমি যেই প্রোগ্রামে যেতে চাচ্ছি সেই জায়গায় আসলে রিকোয়ারমেন্টসটা কি। সো আমার যদি কোনোটাই ল্যাকিংস মনে হয় সেটাতে আমি একটু বেশি সময় দিব। সো এটাই আসলে। ধন্যবাদ স্যার। গ্রেট, থ্যাংক ইউ। পিএইচডির অফার লেটার পাইতে হলে ইউনিভার্সিটির সাথে বা প্রসপেক্টিভ সুপারভাইজারের সাথে একটা ইন্টারভিউ দিতে হয়। মাস্টার্স এর ক্ষেত্রে কি এটা লাগে নাকি না? শুধু না, মাস্টার্স এর জন্য মাস্টার্সে লাগে লাগে না, না। লাগে শুধু না। পিএইচডির জন্য? আচ্ছা, দীপের কাছে আসতেছি যে ইংলিশের প্রিপারেশন আইএলটিএস নিয়ে তো কথা বলবেই, প্লাস আমাদের চ্যাট বক্সে দুইটা কোশ্চেন আছে। একটা হচ্ছে এলওআর নিয়ে, যে এলওআর বা লেটার অফ রেফারেন্স আমরা কার কাছ থেকে নিতে পারবো, বা যার কাছ থেকেই নিই সবগুলোই কি ইউজিসি বা কমনওয়েলথ স্কলারশিপ কমিশন অ্যাকসেপ্ট করবে কিনা, এই জিনিসটাও একটু আলোকপাত করার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তো শুরুতে একটু আইএলটিএস নিয়ে কথা বলি। তো আইএলটিএস নিয়ে কথা মোটামুটি বলে ফেলেছেন আমার আগের দুজন প্যানেলিস্ট। তো আইএলটিএস আমারও একই হচ্ছে ওনাদের মতো ইনসাইট বা অবজারভেশন, যে খুব বেশি সময় দেওয়ার দরকার নেই আসলে, কনসিডারিং ক্যালিবার অফ আওয়ার স্টুডেন্টস, মানে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টের। আর যেহেতু আমাদের পরীক্ষাগুলো প্লাস হচ্ছে আমাদের এডুকেশন মোটামুটি ইংলিশেই, আন্ডারগ্রেড এডুকেশনটা করা হয়, সো ওইখানেই মোটামুটি একটা বিল্ট আপ হয়ে যায় ফাউন্ডেশনের। তো এটা নিয়ে খুব বেশি, আর আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমিও মোটামুটি এরকমই 3 উইকস বা এরকম একটা টাইম লাইন নিয়ে আর কি পরীক্ষা দিয়ে দিয়েছিলাম। তো তার আগে স্যার যেটা বললেন যে মক টেস্ট দেওয়াটা একটা মানে ভালো একটা প্র্যাকটিস হতে পারে, কারণ অনেক সময় পরিবেশের কারণে আমরা অনেক সময় ঘাবড়িয়ে যেতে পারি। কারণ আইএলটিএস এ যেহেতু 4টা আলাদা ক্যাটাগরির জিনিস আর কি ইভালুয়েট করা হয়, একদিকে আমি শুনতেছি, একটু পরে গিয়েই আবার পড়তেছি, একটু পরে গিয়েই আবার লিখতেছি, স্পিকিংটা একটু আলাদা হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় যে মাইন্ডসেটের যে চেঞ্জ আনাটা, কনসেন্ট্রেশন লিসেনিং থেকে রিডিং এ নিয়ে আসাটা, এটা অনেক সময় ওই অল্প সময়ের জন্য মধ্যে টাফ হয়ে যায়, মাঝে বোধহয় 10 মিনিটস এর একটা গ্যাপ দেয়। সো সেই ক্ষেত্রে দুই একটা মক টেস্ট দিলে যেটা হয় যে আমাদের ওই প্র্যাকটিসটা হয়ে যায়, মেন্টালি মানুষ প্রিপেয়ার্ড থাকে যে আমি আসলে এখন এইদিকে যেতে হবে আমাকে। সো এটা করলে ভালো। আর এছাড়া ফর প্র্যাকটিস খুব বেশি সময় দেওয়ার দরকার নেই, যদিও এটা সাবজেক্টিভ, ম্যান টু ম্যান ভ্যারি করে। যার যেখানে দুর্বলতা অবশ্যই সেখানে প্র্যাকটিস করে নেওয়া ভালো। আম, তো এই আর কি আইএলটিএস সম্পর্কে। আর স্যার যে কোশ্চেনটা করলেন যে এলওআর, বা মানে আমাদের অডিয়েন্স যে কোশ্চেনটা করেছেন যে এলওআর কার কাছ থেকে নিলে ভালো, এটা আমি অলরেডি একটু বলেছি বোধহয়। তো লেটার অফ রেকমেন্ডেশন এমন একজনের কাছ থেকে নেওয়া ভালো যার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, বা যে খুব ভালো আপনাকে চিনে, বিকজ ওইটা হচ্ছে খুব ভালো আর কি ক্রেডিট বা ওয়েট ক্যারি করবে যখন কোনো ইভালুয়েশন বডি ওটা ইভালুয়েট করতেছে। আর লেটার অফ রেকমেন্ডেশন কিন্তু ওয়ান অফ দ্য প্রাইমারি মার্কার বা প্রাইমারি ক্রাইটেরিয়া, যেটা মানে কমনওয়েলথ কমিশন যেটা চেক করে। সো ওইটার উপরে বেস করে অনেক কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে অবশ্যই আন্ডার গ্র্যাড যে সুপারভাইজার ছিল, আহ, মানে যে যে হচ্ছে আপনাকে সুপারভাইজ করেছে, তো সে অবশ্যই আপনার সম্পর্কে একটু হলেও বেটার জানার পসিবিলিটি বেশি। সো এরকম যখন দেখবে মানে ইয়ারা, আপনার সুপারভাইজার যখন ওই লেটার অফ রিকমেন্ডেশনে লিখবে যে আমি এই স্টুডেন্টের সাথে একদম ডিরেক্টলি ইনভলভ হয়ে এই এই কাজ করেছি, এবং এই সময় তার এই এই মানে কোয়ালিটি আমি অবজার্ভ করেছি, তো ওইটা অবশ্যই বেটার হচ্ছে ইয়া ক্যারি করবে, ওয়েট ক্যারি করবে। আদার দেন দ্যাট, আপনি কাজ করেছেন কারোর সাথে, যদি আপনার পাবলিকেশন থাকে, আপনার কো অথর বা কো রিসার্চার বা অন্য কোনো টিচারের আন্ডারে যদি আপনি কাজ করে থাকেন, লাইক হচ্ছে কেউ অনেক সময় অ্যাডিশনাল প্রজেক্টে কাজ করে, সো ওইটাও হচ্ছে ভালো একটা ওয়েট ক্যারি করে। আর যারা হচ্ছে কেউ যদি জবে থেকে থাকেন, আই থিংক জবেরও একটা ওয়েট আছে, যেখানে আপনি যদি আপনার ম্যানেজার বা আপনার লাইন ম্যানেজার সুপারভাইজার এই টাইপের কারো কাছ থেকে নিতে পারেন, সেটাও কাজে দিবে। বাট একাডেমিকটা হলে একটু ভালো হয় আমার মতে, মানে আমি যেটা দেখেছি আমার অবজারভেশনে, একাডেমিকটা হলে একটু ভালো হয়, কারণ যেহেতু আপনি একাডেমিকেই যাচ্ছেন এবং ওইখানে আপনি কেমন পারফর্ম করবেন সেটা অনেকটাই হচ্ছে মিল থাকবে আপনি আন্ডার গ্রেডে কেমন পারফর্ম করে এসেছেন। সো এটা অনেকটা ইম্পর্টেন্ট। আশা করি উত্তর পেয়েছেন। থ্যাংক ইউ। রাইট, থ্যাংক ইউ। এলওআর নিয়ে একটা জিনিস অ্যাড করি, যে অধিকাংশ ক্ষেত্রেই নিজের সুপারভাইজার, নিজের ইউনিভার্সিটির টিচার বা প্রফেসর তার এক্সপেকটেশনসটা বেশি থাকে যে ওদের কাছ থেকে আসুক।
যদি 3টা এলওআর চাওয়া হয় তাহলে একটা হয়তো বাইরের কারো কাছ থেকে নেওয়া যেতে পারে যদি সেটা রিলেভেন্ট হয় এবং উনি যদি ক্যান্ডিডেটকে ভালোভাবে চিনে। যেমন যেটা দীপ বলতেছিল যে কোনো রিসার্চের কো অথর হইলে, পাবলিকেশন কো অথর হইলে, তাহলে ওইটা কানেক্ট করতে পারে সেই ক্ষেত্রে। বাট অধিকাংশ ক্ষেত্রে নিজের টিচার, নিজের ইউনিভার্সিটির টিচার বা নিজের সুপারভাইজারদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। ওকে, আমরা অনেক বিস্তারিত অনেক কিছু আলোচনা করেছি, আমরা শেষের দিকে আছি, আমরা প্রোগ্রামটা আর বেশি লেন্দি করব না, যদিও আমরা একটু লেট করে শুরু করেছি। এখন আমরা আমাদের যারা প্যানেলিস্ট আছেন তাদের যে স্টাডি এক্সপিরিয়েন্সটা ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে, মাস্টার্স হলে মাস্টার্স লেভেলে, পিএইচডি হলে পিএইচডি লেভেলে, সেই এক্সপিরিয়েন্স সম্বন্ধে একটু জানতে চাবো। তারপরে আমরা আমাদের কিউএনএ সেশনে যেয়ে প্রোগ্রামের শেষের দিকে চলে যাব। সো মুস্তাফিজের কাছে আসছি, ম্যানচেস্টার ইউনিভার্সিটির এডুকেশন সিস্টেম, নিজের কি এক্সপিরিয়েন্স, বাংলাদেশ থেকে আসার পরে কিরকম মনে হলো আহ, সেই এক্সপিরিয়েন্স গুলো বা এডুকেশন সিস্টেম সম্বন্ধে কিছু বলার জন্য। ধন্যবাদ ভাই। প্রথমত আমি বলছি যে আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। ভালো মানে এই নয়, এই যে মানে যারা টেক্সটাইলে আন্ডারগ্রেড করেছে তাদের জন্য কিন্তু ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের যে টেক্সটাইল প্রোগ্রামটা আছে সেটা খুবই রিচফুল। মানে খুবই অনেক ধরনের এখানে ব্লেন্ডিং আছে, খুব ভালো একটা ব্লেন্ডিং আছে এখানে। টেকনিক্যাল টেক্সটাইল আছে, কম্পোজিটস আছে, মেডিকেল টেক্সটাইলস আছে, ট্রেডিশনাল টেক্সটাইলস আছে। খুব ভালো একটা ব্লেন্ডিং এখানে আছে। সো যারা টেক্সটাইলে পড়তে গ্রাজুয়েট তাদের জন্য আমি বলবো যে ম্যানচেস্টার খুবই ভালো একটি জায়গা। একই সাথে হচ্ছে এখানে যে কালচার, মানে ডাইভার্স কমিউনিটির সাথে যে আপনি ইয়া করতে পারবেন এখানে। সব ধরনের দেশের সব ধরনের পার্সনরা থাকে। ফলে যেটা হয়, কমিউনিকেশনটা খুব ভালো হয় এবং মনে হয় না যে আমি বাংলাদেশের বাইরে আছি, কারণ প্রচুর বাংলাদেশি কিন্তু ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে আছে। যখনই যাবেন, যে যখনই গেছে কাউকে অনেককেই পাইছি। ফলে যেটা হয়, মনে হয় না যে আমি মানে বাংলাদেশের বাইরে কোথাও গিয়েছি। তো সবার হেল্প পাওয়া যায়। ফলে আমার জন্য হচ্ছে, এবং ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার তো ওয়ান অফ দ্য বেস্ট, টপ 30-র মধ্যে এখন মনে হয় 34 র্যাঙ্কিং। তো সেক্ষেত্রে মানে ইনফ্রাস্ট্রাকচার বলি, তারপর ল্যাব ফ্যাসিলিটি বলি, এগুলো সবকিছু মিলিয়ে কিন্তু একটা ইউনিক ব্লেন্ডিং, যেটা অন্য অনেক ইউনিভার্সিটিতে পাওয়া যায় না। ইউকের মধ্যেই কিন্তু অনেক ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, যেটা ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে সম্ভব। আরেকটা হচ্ছে, ম্যানচেস্টারে অনেক ধরনের ফেস্টিভ্যাল হয়, মিউজিয়াম আছে, অনেক ধরনের কালচারাল প্রোগ্রাম হয়। লাইক বাংলাদেশি যে কালচারাল কমিউনিটিটা আছে এখানে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে, সেটাও কিন্তু খুবই অ্যাক্টিভ ছিল তখন। আমরা নানা ধরনের প্রোগ্রাম আয়োজন করেছি। মানে আমার মনে হয়নি যে আমরা দেশের বাইরে ছিলাম। সো সবকিছু মিলে কিন্তু একজন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেছি ম্যানচেস্টারের সময়টা। এবং কালচারটা মানে ইউকের কালচারটা হচ্ছে খুবই রিচ কালচার। বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং ভাষার মানুষ ওখানে আছে। সবকিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা ইমরানের কাছে যাব, দীপের কাছে যাব, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আহ, শুধুমাত্র যে কালচার বা ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড তাই না, এই ম্যানচেস্টার ইউনিভার্সিটির যারা সুপারভাইজার, যারা প্রফেসররা আছেন, তারাও কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদেরকে অনেক দিন ধরে সুপারভাইজ করছেন, বাংলাদেশি স্টুডেন্টকে জানেন, বাংলাদেশি স্টুডেন্টদের কালচার এবং নিড সম্পর্কে জানেন। সেটাও একটা খুব ভালো মিথস্ক্রিয়া হয় আর কি, যে ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড ফেসিলিটি সব তো আছেই, প্লাস সুপারভাইজাররাও বাংলাদেশিদের সম্পর্কে ভালো জানেন। এবং এখন পর্যন্ত বাংলাদেশি স্টুডেন্টদের খুবই ভালো রেপুটেশন আছে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে আর কি। তো ইমরানের কাছে যাচ্ছে। ইমরান। আসলে ইউনিভার্সিটির ল্যাবগুলো আমি যদি বলি অনেক বেশি রিস্ট, সত্যিকার অর্থে খুব বেশি রিচ। এখানে দেখা যায় যে একটা ডিপার্টমেন্টের অনেকগুলো ল্যাব থাকে এবং এখানে সিস্টেমটা এত সুন্দরভাবে ডেভেলপ করা যে একটা ল্যাবে আমরা যদি কাজ করতে চাই, প্রথমত আসলে ল্যাবের রুলসগুলা আগে জেনে শিখে এরপর হয়তো বা ওই ল্যাবের অ্যাক্সেসটা আমাকে নিতে হবে। সো আমরা যদি একটা ল্যাবের মধ্যে অনেকগুলো মেশিন থাকে, এখানে এরকম না যে সবাই তোমার বা আমাদের কাজগুলো অন্য একজন করে দিবে, যেটা আসলে আমরা অনেক বেশি অভ্যস্ত যে আমাদের দেশগুলোতে যে আহ, নির্দিষ্ট কেউ আছে, আমি হয়তো বা মেশিন ধরছিও না, জানছিও না, আরেকজন কাজটা আমার করে দিচ্ছে। বাট এখানে ব্যাপারটা খুবই সুন্দর। একটা ল্যাবের মধ্যে আমি গেলাম, ল্যাবের মধ্যে অনেকগুলো মেশিন আছে, আমি জানি আমার স্পেসিফিক কোন মেশিনে কাজ করতে হবে। সেটা
কে আমাকে ওই কাজটা করার জন্য আমাকে ট্রেনিং দেওয়া হবে। সে ট্রেনিং যতদিন, ওরা খুবই হেল্পফুল, যে আসলে যে যার যেই মেশিনের জন্য দায়িত্বে থাকে সে অনেক হেল্পফুল। সে দেখা গেল যে আমাকে নিজেকে আগে ডেভেলপ করবে যে আমি আসলে মেশিনটা ব্যবহার করতে পারি কিনা। সো মেশিনটা ব্যবহার করা শিখলাম। এর পরবর্তীতে হচ্ছে সেখানে আমি এক্সপেরিমেন্ট গুলো করবো। সো এখানে যেটা হচ্ছে যে আসলে একাডেমিক বিষয়ের সাথে সাথে সফট স্কিল গুলো অনেক বেশি তৈরি হয়ে যায়। আমি যদি আমার পিএইচডি প্রজেক্টের জন্য দেখা গেল যে আমার এরকম হতেই পারে যে 10টা 15টা মেশিন আমার হয়তো বা চালানো লাগতে পারে, আমি সেই আসলে সেই সাথে সাথে কি হবে, সেই 10টা 15টা মেশিনের সাথে আমার আসলে আমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আমি আসলে এইগুলোকে অপারেট করতে পারবো। তো এটা একটা আলাদা পাওয়া। তো সেই সকল জায়গা থেকে যদি বলি, ম্যানচেস্টার ইউনিভার্সিটির ল্যাবগুলো অনেক রিচ, এটা অনেক ভালো। আর আমি আসলে যদিও মাস্টার্স করি নাই, কিন্তু এখানে আমি জিটিএ নিয়েছি মাস্টার্সের স্টুডেন্টদের। তো সেই সকল জায়গা থেকে যদি বলি, ওদের মাস্টার্সের ডিজাইনটা অনেক চমৎকার ভাবে করা। আসলে ওদের খুব কম সময় দেয়, বাট সেখানে প্রচুর পরিমাণে পড়ানোর মানে নলেজের কথা যদি বলি, বা প্রচুর পরিমাণে সিলেবাস থাকে। এবং আমরা অনেক সময় কমপ্লেন করি না যে আমাদের ক্লাসরুমগুলো বড়, কেন এত বড় ক্লাসরুমগুলো হচ্ছে। এখানে এসে আসলে দেখা গেল যে আসলে এইখানকার ক্লাসরুমগুলা অনেক বেশি বড়, একসাথে হয়তো 200 জন স্টুডেন্ট পর্যন্ত ক্লাস করতেছে। তো আসলে ক্লাস সাইজটা ইম্পর্টেন্ট, বেশি সমস্যার না। সেটা যদি ওয়েল ইকুইপড থাকে, বা যত ধরনের ফ্যাসিলিটিস দরকার সেগুলো যদি থেকে থাকে, তাহলে আসলে কিন্তু শিক্ষাটা সমস্যার বিষয় না। এটা এখানে আসলে আমি প্র্যাকটিক্যালি আসলে দেখতে পারছি। শুধু সেটাই না, অনেক সময় যেটা হয় যে অনেক বড় বড় লেকচার রুমে টিচাররা হয়তো লেকচার দেয়, এটা তারাও ধরে নেয় যে 200 স্টুডেন্ট সবাই ভালোভাবে একই রকম অ্যাবজর্ব করতে পারবে না। তো সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য পরবর্তীতে আরো জিটিএ দেরকে বা অন্যান্য অনেককে ইনভলভ করে দেখা যায় ছোট ছোট কিছু গ্রুপ করে দেওয়া হয়, 20 জনের একটা গ্রুপ। এরা কিন্তু পরবর্তীতে সেম জিনিস নিয়ে আবার আলোচনা করে, আবার পড়াশোনা করে। সো আসলে আমি যদি প্রথম লেকচার থেকে পুরোপুরি নাও বুঝতে পারি, এখানে কিন্তু পরবর্তী জায়গাতে এসে সেটা ক্লিয়ার হয়ে যাওয়ার অনেক চান্স থাকে। আর টাইম প্যাটার্নটা খুবই চমৎকার। 9 মাসের মধ্যে 2টা সেমিস্টার পরীক্ষা সহ শেষ। এর পরবর্তীতে যেটা হয়, বাকি টাইমে এখানে একটা ডিসার্টেশন থাকে মাস্টার্সের জন্য। তো সেই জায়গাতে কিন্তু ওই সময়ে যেহেতু পুরা 3 মাসই এখানে ক্যাম্পাসটা বন্ধ থাকে, বা ব্যাচেলরের বা মাস্টার্সের ক্লাসগুলো থাকে না, এই পুরো টাইমটা কিন্তু ল্যাবগুলো ফ্রি থাকে। সো আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, ল্যাবে আমরা আসলে এক্সেস পাই না, সময় পাই না। বাট এখানে কিন্তু ডিজাইনটা এরকম করা, 9 মাস থিওরিটিক্যাল পড়াশোনা কমপ্লিট করো, ডিসার্টেশনের জন্য এর পরবর্তীতে বাকি 3 মাস ল্যাবগুলো ফ্রি, ল্যাবে বসে বসে কাজ করো, যার জন্য রিসার্চের মানটা অনেক ভালো হয়। সো সেই সকল জায়গা থেকে সবকিছু মিলিয়ে যদি বলি, আসলেই একাডেমিক দিক থেকে অনেক ভালো, অনেক বেশি ভালো হয়তো বা বলবো। আর স্যারের সাথে যদি যোগ করি যে আসলে কালচারের কথা, আমরা এখানে আসলে যেই এলাকাটাতে থাকি সবাই তো বাঙালিরা প্রেফার করে যে বাঙালিদের আশেপাশেই থাকবো। তো এই সকল জায়গা থেকে যদি বলি, সত্যিকার অর্থে এটাই, কখনোই ফিল হবে না যে আসলে আমরা ইংল্যান্ডে আছি। মনে হবে যে বাংলাদেশেই আছি। সব ধরনের সবজি মাছ মানে, যাই হোক এভাবে না যাই এত ইয়াতে, বাট আসলে লাইফটা এখানে অনেক চমৎকার। আসলে কোনো স্ট্রাগল করতে হয় না। ধন্যবাদ স্যার। এখানে আমি একটু যোগ করতে চাই, একটু Yeah. ভাই যোগ করতে চাই। দেশের বাইরে যখন কেউ প্রথমে স্টাডি করতে যায়, প্রথমে যেটা হয় সেটা হচ্ছে কালচার শক, যে হুট করে একটা দেশে গেলাম, আমি মানাতে পারছি না সবকিছু, যেটা ম্যানচেস্টারে কখনোই হবে না। হবে না। দ্যাটস ওয়াই এটা আমি বলবো যে ম্যানচেস্টারে পড়াশোনা করাটা আমার কাছে খুবই, মানে আমি মনে হয় না যে আমি দেশের বাইরে আছি, যে কালচার শকটা কিন্তু আসে না। এটা অন্য অনেক জায়গাতেই আসে। কেউ লাইক অনেকে আমি দেখতে পাচ্ছি আমার ছাত্রছাত্রীরা অনেকে ইউএসএ তে যাচ্ছে, হয়তো টেক্সাসে যাচ্ছে, বা অন্য কোনো ওহিওতে যাচ্ছে, গিয়ে কিন্তু হঠাৎ করে একটা কালচার শোকে পড়ে যায়, কারণ দেখা যায় বাঙালি নাই, একবারে অন্য একটা জায়গা, অন্য একটা এনভায়রনমেন্ট, যেটা ম্যানচেস্টারে হবে না। একটা বিগ অ্যাডভান্টেজ হ্যাঁ, হ্যাঁ, ম্যানচেস্টারের জন্য, খুবই জি। অ্যাডভান্টেজ। আমরা দ্বীপের কাছে আসবো। দ্বীপের কাছে এই এই সম্বন্ধে জানা, মাস্টার স্টাডি বা এডুকেশন এক্সপিরিয়েন্স জানার মাধ্যমে আমরা আমাদের মেইন সেশনের মেইন পার্টটাতে শেষ করে শেষে চলে যাব। তারপরে আমরা কিউএনএ তে চলে যাব। আমাদের দু একটা কোশ্চেন আছে চ্যাট বক্সে, আমি আমাদের প্যানেলিস্টদেরকে বলবো একটু চোখ রাখার জন্য, যদি কোনো কোশ্চেনকে রিলিভেন্ট মনে হয় অ্যান্সার করার জন্য। তো দীপ, তোমার এক্সপেরিয়েন্স, তোমার তো দুইটা এক্সপেরিয়েন্স, এজ এ মাস্টার স্টুডেন্ট, এজ এ পিএইচডি স্টুডেন্ট, ডবল এক্সপেরিয়েন্স। জি জি স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ। তো হ্যাঁ, আমার আসলে দুইটা এক্সপিরিয়েন্স। তো যখন মাস্টার্সে আসি 2022-তে, তো তখন একটু মানে মাস্টার্স, ইমরান ভাই অলরেডি বলেছেন যে মাস্টার্সটা আসলে অনেক কনডেন্সড একটা কোর্স। তো এতেই আর আমি হচ্ছে আমার একটু লেট ছিল, আমার ক্লাস শুরু হয়েছিল বোধহয় প্রবাবলি 20 ন 19th অফ সেপ্টেম্বর, আমি এসেছিলাম এক সপ্তাহ পরে, বিকজ ভিসাতে একটু ডিলে ছিল রিলেভেন্ট কারণে।
তো এসেই যখন মানে ক্লাসরুমে ঢুকলাম তো তখন একটু ভয় ভয় লাগছিল যে আসলে একদম বাইরের দেশ, এসেই একদিন রাতে 10টায় নেমে পরের দিন সকাল 8টায় ক্লাসে চলে গেছি। তো এরকম মনে হচ্ছিল। পরে আস্তে আস্তে আসলে ভয়টা কেটে গেছে, কারণ সবকিছুই আসলে সিস্টেমেটিক এখানে, যেটা ইমরান ভাই বলল যে সিস্টেমেটিক হওয়ার কারণে যেটা হয় যে কোথাও কোনো মানে দেরি হয় না, কোনো ডিলে হয় না। তো যার ফলে প্রোগ্রামের যে পেস আছে, যদিও অনেক বেশি কনডেন্স প্রোগ্রাম, ক্লাসের পর ক্লাস থাকে, হঠাৎ করে পরীক্ষা চলে আসলো, এই টাইপের কার্যক্রম চলতেই থাকে। বাট যেহেতু সিস্টেমেটিক সবকিছু, আমি জানি যে এই রুটে গেলে আমি ওখানে গিয়ে পৌঁছাবোই। সো এই জন্য জিনিসটা সহজ হয়ে গেছে আর কি পরের দিকে গিয়ে। আর আর কালচারের কথা যদি বলি, ইউকের কালচার অবশ্যই আই থিংক মানে মোটামুটি কনভেনিয়েন্ট আমাদের জন্য। কারণ এখানে প্রচুর পরিমাণে ডাইভার্সিটি, যেটা কমনওয়েলথ নিজেও হচ্ছে প্রমোট করে, ডাইভার্সিটি ইকুয়ালিটি এই জিনিসগুলো। তো এখানে যেমন আশেপাশে আমি যখন দেখি যে মানে নট অনলি যে ব্রিটিশ সিটিজেন্স দেখছি এরকম না, আশেপাশে প্রচুর পরিমাণে বিভিন্ন দেশ থেকে আসা মানুষ। তো আমাদের এশিয়ান রিজিয়ন বা মিডল ইস্ট বা হচ্ছে আরব কান্ট্রি গুলা, প্রচুর মানুষ আছে এখানে। ইভেন তাদের নিড গুলাকে অ্যাড্রেস করার জন্য বিভিন্ন রকমের মানে শপস, সুপারমার্কেট এগুলার কথাও যদি বলি, মানে সবকিছুই পাওয়া যায়, একদম চায়নার থেকে ধরে আমাদের একদম মিডল ইস্ট বা এশিয়ান, ইন্ডিয়ান সব ধরনের রেস্টুরেন্ট বা দোকান পাট সবকিছুই আছে আসলে। মানে এমন কিছু হয় নাই যে এটা খুঁজে পাচ্ছি না। তো সবকিছুই হাতের কাছেই পাওয়া যায়, তো এটা খুবই কনভেনিয়েন্ট আমাদের জন্য। আর ইউনিভার্সিটির কালচার তো খুবই খুবই ভালো, আমি বলবো হচ্ছে এক্সট্রিমলি গুড। কারণ আহ, আমি যদি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, যেটা হচ্ছে পড়াশোনার জন্য খুবই দরকার এবং যেটা আই থিঙ্ক বাংলাদেশে মোটামুটি ভালোই ল্যাক করে, পড়াশোনার জন্য যে একটা পরিবেশ দরকার, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে ভালো মতোই আছে। প্রচুর পরিমাণে ফ্রি স্পেস, স্টুডেন্টরা যে কোনো সময় যে কোনো জায়গায় বসে পড়াশোনা করতেছে, সবার জন্য কম্পিউটার আছে প্রচুর পরিমাণে। তো নিজেদের আইডি দিয়ে লগ ইন করে তাদের মতো পড়াশোনা করছে, পরীক্ষা দিচ্ছে, বা হচ্ছে নানান রকম সেমিনার বা বিভিন্ন রকম সেমিনার ছাড়াও প্রেজেন্টেশন বা বিভিন্ন পিএইচডি স্টুডেন্টরাও মাঝে মাঝে প্র্যাকটিস করার জন্য প্রেজেন্টেশন অ্যারেঞ্জ করে, যেখানে অনেক সবার জন্যই আর কি ওপেন থাকে, তো সবাই যে কোনো সময় যে কোনো যে কেউ গিয়ে দেখতে পারে। তো এই যে এক্সপিরিয়েন্স গুলা, এগুলা আসলে আমরা চাই যে বাংলাদেশে ডেভেলপ হোক, হলে হয়তো বা আমাদের কোয়ালিটি আরো ভালো হবে। বাট এইগুলা আসলেই রিমার্কেবলি গুড আমার জন্য। আর প্লাস হচ্ছে ক্লাস সিস্টেম যেটা আছে, সবার জন্য একটা ক্যালেন্ডার দেওয়া থাকে, কার কখন কোথায় কার সাথে মিট করতে হবে, কোন রুমে কোন টাইমে, একদম সবকিছু ফিক্সড করা ফর দ্য একাডেমিক ইয়ার। সো এই জিনিসগুলো খুবই কনভেনিয়েন্ট। আর ল্যাব ফ্যাসিলিটি তো অবশ্যই ফ্যান্টাস্টিক। যদিও ল্যাবের একটা মানে অনেক সময় ওই যে রিস্ক অ্যাসেসমেন্ট বলে একটা ব্যাপার আছে, যেটা অনেক সময় পেইনফুল মনে হয়, বাট ওইটাও আমাদের জন্য আসলে দরকারি। যে একটু ডকুমেন্টেশনের কাজ করতে হয়, যে আমি এই ল্যাবে এই কাজ করতে চাই, আমার কি কি জানা আছে কিনা, যে আমি আমার কোনো হ্যাজার্ডাস কিছু আছে কিনা, বা আমি এইটা হ্যাজার্ডাস হলে আমি কি ধরনের স্টেপ নিব, কোথায় ফার্স্ট এইড কিট আছে, কোন দিক দিয়ে হচ্ছে ফায়ার এসকেপ আছে, এই জিনিসগুলা খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হয়। তো এইটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে। তো এই আর কি মোটামুটি এক্সপিরিয়েন্স। আর যেহেতু পুরা কমিউনিটিটা এখানে আছে, আমরা মনে হয় বুটেক্সের অনেক মানুষই এখন ম্যানচেস্টারে একসাথে আছি। তো সবাই একসাথে হলে মোটামুটি 15-20 জন হয়ে যায়। সো এটা একটা বিগ কমিউনিটি, এবং এখানে আসলেই কখনো ফিল হয় না যে দেশের বাইরে আছি। রাইট, থ্যাংক ইউ। আমরা আলোচনার মাধ্যমে আমাদের প্যানেলিস্টদের কাছ থেকে অনেক বিষয়, প্রস্তুতি থেকে শুরু করে লেখাপড়ার অবস্থা সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি। আমি আশা করি আমাদের যারা অডিয়েন্স হিসেবে যারা আছে, যারা স্টুডেন্ট, যারা স্পেসিফিক্যালি ফিউচারে স্কলারশিপের জন্য চেষ্টা করবে বা করতেছে, তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমাদের অডিয়েন্সদের পক্ষ থেকে যদি কোনো কোশ্চেন থাকে, কেউ যদি হ্যান্ড রেজ করে মাইক্রোফোনে এসে কোশ্চেন করতে চায়, ভেরি ওয়েলকাম। জাস্ট রেজ ইউর হ্যান্ড, অথবা চ্যাট বক্সে তো লেখাই যায়, চ্যাট বক্সে লিখলে আমাদের প্যানেলিস্টরা চেষ্টা করবেন অ্যান্সার দেওয়ার জন্য। আমি যেহেতু মাঝখানে দুইবার মিটিং রুম থেকে বেরোয় যে আবার আসতে হয়েছে, আমি পুরোনো কোশ্চেন গুলো দেখতেছি না। সো আমাদের প্যানেলিস্টদেরকে রিকোয়েস্ট করবো একটু চ্যাট বক্সে দেখে যদি যে কোনো কোশ্চেন ইলেভেন মনে হয় অ্যান্সার করার জন্য। আচ্ছা সাম ভাই, আমি প্যানেলিস্টদের কোশ্চেনে যাওয়ার আগে আমি কয়েকটা বিষয় সংক্ষেপে একটু অ্যাড্রেস করতে যাচ্ছি। যে Sure, sure. কমন স্কলারশিপে
যারা অ্যাপ্লাই করবেন তাদের হয়তো আমাদের কথা শুনে মনে হচ্ছে শুধুমাত্র ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, ইউনিভার্সিটি অফ লিডসই অ্যাপ্লাই করতে হবে, বাট এখন কিন্তু মাল্টি ডিসিপ্লিনারিতে কাজ হচ্ছে পুরো পৃথিবীতে, মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ। তো কেউ যদি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের কোনো একজন সুপারভাইজরকে ম্যানেজ করতে পারেন এবং ওখানকার যে ক্রাইটেরিয়া গুলো আছে ফুলফিল করে ওখান থেকে অফার লেটার আনতে পারেন, আপনি কিন্তু ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডেও কিন্তু পিএইচডি করতে যেতে পারেন বা মাস্টার্স করতে যেতে পারেন। কারণ এখন কিন্তু হুম। শুধুমাত্র টেক্সটাইল মানে যে শুধুমাত্র যে টেক্সটাইল টেকনোলজি পড়তে হবে বা ইঞ্জিনিয়ারিং পড়তে হবে তা কিন্তু না, ফিল্ড কিন্তু ওপেন। ইউকের যে কোনো ইউনিভার্সিটিতে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা খুব কঠিন কিছু না। নাম্বার ওয়ান। রাইট। নাম্বার টু হচ্ছে আমি বলতে চাচ্ছি যে শুধুমাত্র ইউকেতে আসার জন্য যে কমনওয়েলথ স্কলারশিপই একমাত্র স্কলারশিপ তা না। কমনওয়েলথ স্কলারশিপ ছাড়া শেভেনিং স্কলারশিপ নামে একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ আছে, ওটার মাধ্যমে কিন্তু আপনি ইউকেতে অ্যাপ্লাই করতে পারবেন মাস্টার্সে। একই সাথে আমি বলবো যে প্রতিটা ইউকে ইউনিভার্সিটিতে কিন্তু ডিনস অ্যাওয়ার্ড বা ভিসি ফেলোশিপ বা ভিসি পিএইচডি স্কলারশিপ, ডিন স্কলারশিপ, অনেক ধরনের স্কিম আছে যেগুলোতে আপনি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাপ্লাই করে আপনি কিন্তু পিএইচডি বা মাস্টার্সে আসতে পারবেন। সো ওখানেও কিন্তু অপরচুনিটি আছে। আমি দেখলাম যে একজন অডিয়েন্স কোশ্চেন করেছে যে আমি কি ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো কিনা ইউনিভার্সিটিতে। হ্যাঁ, আপনি ইউনিভার্সিটিতেও কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির স্কলারশিপ স্কিম আছে, ওখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করে আসতে পারবেন, মাস্টার্সও আসতে পারবেন, পিএইচডি তো আসতে পারবেন। ওগুলোও কম্পিটিটিভ, বাট আমার ধারণা যদি আপনার প্রপার স্কিল থাকে আপনি অবশ্যই আসতে পারবেন। আরেকটা হচ্ছে কমনওয়েলথ শেয়ার স্কলারশিপ নামে কিন্তু আরেকটা স্কিম আছে যেগুলো কিন্তু ইউজিসির মাধ্যমে মানে নমিনেটিং এজেন্সির মাধ্যমে হয় না। কমনওয়েলথ স্কলারশিপ শেয়ার স্কলারশিপে কিন্তু আপনি মাস্টার্সে আসতে পারবেন, বাট সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাকে ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করতে হবে, ইউনিভার্সিটির অফার লেটারটা নিতে হবে। দেন একই সাথে আবার কমনওয়েলথ স্কলারশিপের পোর্টালে শেয়ার স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন প্রসেস আছে সেখানে ওই ডেডলাইনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটির সাথে ইন্ডিপেন্ডেন্টলি যোগাযোগ করে অফার লেটার নিতে হবে। একই সাথে আপনি কিন্তু কমনওয়েলথে শেয়ার স্কলারশিপে কিন্তু আলাদাভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো নমিনেটিং এজেন্সি কিন্তু লাগবে না। বাংলাদেশ থেকে খুব কম স্টুডেন্ট শেয়ার স্কলারশিপে যায়, বাট আমি দেখেছি ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান থেকে কিন্তু অনেক স্টুডেন্ট আসে, কারণ অনেকে হয়তো এটা জানে না যে শেয়ার স্কলারশিপ নামে আর একটা স্কিম আছে। সবাই মনে করে নমিনেটিং বডি মানে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের মাধ্যমে যেটা হয় সেটাই একমাত্র কমনওয়েলথ স্কলারশিপ। তো এই বিষয়গুলো আমি মনে করি যে অ্যাড্রেস করা দরকার ছিল। ধন্যবাদ। অফকোর্স, অফকোর্স, খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো অ্যাড করা। আমাদের টেক্সটাইল, বাংলাদেশ থেকে টেক্সটাইল গ্রাজুয়েটরা এমআইটি পর্যন্ত রিসার্চ করতে চলে গিয়েছে। সো ম্যানচেস্টার ইউনিভার্সিটি নো ডাউট ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটিস ইন দ্য ওয়ার্ল্ড। তারপরেও তো অক্সফোর্ড, কেমব্রিজ, দে আর ভেরি রেপুটেড ইউনিভার্সিটিস, এবং টেক্সটাইলের মাল্টিডিসিপ্লিনারি ওপেনিং আছে, টেক্সটাইলের সাথে কানেক্ট করা যায়, সো দ্যাট ক্যান বি এক্সপ্লোরড। অফকোর্স, এটা আমি বললাম। আরেকটা জিনিস আমি একটু সবাইকে বলতে চাই আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে। আমি যখন হায়ার এডুকেশন বা স্কলারশিপের জন্য চেষ্টা করি, স্পেসিফিক কোনোটাকে টার্গেট করে করার মতো অতটা কনফিডেন্ট হয়তো শুরুতে থাকে না, কারণ কমনওয়েলথ যে পরিমাণ কম্পিটিটিভ, আমি কমনওয়েলথে যেতে পারবো বা হতে পারবো এটা শুরু থেকে বলাটা খুবই ডিফিকাল্ট। এই কারণে যারা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করতেছে বা করতে চায় তাদের হয়তো ইউকের ইউনিভার্সিটি গুলো, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে ইউনিভার্সিটিতে কোথায় অপরচুনিটিজ আছে, আমেরিকাতে, তো সবগুলোই একসাথে দেখে স্টাডি করে নিজেকে হিসেবে প্রিপেয়ার করা। কারণ নিজেকে প্রিপারেশন করে এসওপি তৈরি করা, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্কিল ডেভেলপ করা সবার জন্য কমন। সো এই সবগুলোর জন্য একটু কম্প্রিহেন্সিভ ভাবে চিন্তা ভাবনা করলে হয়তো একটা না হইলে আরেকটাতে হবে ইনশাল্লাহ, সেই সুযোগগুলো থেকে যায়। রাইট। আচ্ছা স্যার, আমি একটু অ্যাড করি। একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে ক্যান এনিওয়ান বি এবল টু গেট ফুল ফান্ডেড স্কলারশিপ ফর দি এমএসসি প্রোগ্রাম ইন ম্যানচেস্টার? আচ্ছা, এইখানে হচ্ছে এই কমনওয়েলথ স্কলারশিপটাই কিন্তু ফুল ফান্ডেড একটা স্কলারশিপ। এছাড়া স্যার মুস্তাফিজ স্যার যেটা বললেন যে শেভেনিং স্কলারশিপটাও ফুল ফান্ডেড। সো এগুলা যদি আপনি পান তাহলে হচ্ছে আপনি ফুললি কাভার্ড, অর্থাৎ আপনার এখানে বেশ কিছু বেনিফিট আছে। যেমন হচ্ছে আমি যদি কমনওয়েলথের কথা বলি, কমনওয়েলথ যেটা করে আপনার টিউশন ফি পুরাটা দিয়ে দিবে, প্লাস হচ্ছে আপনাকে একটা স্টাইপেন্ড দিবে মান্থলি আপনার থাকা খাওয়া কভার করার জন্য।
এরপরে হচ্ছে আপনাকে আরো কিছু গ্র্যান্ট দেয় ওরা, যেমন হচ্ছে একটা ওয়ার্ম ক্লোদিং গ্র্যান্ট দেয় শুরুতেই, 400-500 পাউন্ডের একটা টাকা দেয়। প্লাস হচ্ছে আপনাকে একটা স্টাডি ট্রাভেল গ্র্যান্ট দিবে, মানে আপনি একটা কনফারেন্সে যেতে চান বা এই টাইপের কোনো কিছু দেখাইলে, আমি মাস্টার্সের সময় এটা অ্যাভেল করেছিলাম, ট্রাভেলের জন্য একটা গ্র্যান্ট দিয়েছিল। প্লাস হচ্ছে একটা স্টাডি স্টাডি গ্র্যান্ট নামেও একটা থাকে, ওটা খুবই অল্প টাকা, 250 পাউন্ড এরকম থাকে একটা। তো এরকম বিভিন্ন হচ্ছে আপনার সব নিড গুলা সে কাভার করবে। প্লাস হচ্ছে আপনার ভিসা ফি, তারপর হচ্ছে এখানে হেলথ থাকার জন্য একটা হেলথ মানে সার্টিফিকেট নিতে হয়, যেটা আপনার হেলথ কে কাভার করবে ফর ফর দ্য ডিউরেশন ইউ আর হিয়ার। সো ওইটার যে টোটাল ফিটা লাগে সেটাও কমনওয়েলথ দিয়ে দেয়। প্লাস হচ্ছে আম, আপনার এখানে আসার আগে একটা টিউবারকিউলোসিস টেস্ট করতে হয়, ইভেন ওইটার টাকাটাও কমনওয়েলথ দিয়ে দেয়। ওটা খুব বেশি না, 7-8 হাজার টাকা লাগে বাংলাদেশি টাকায়। সো ওইটাও কমনওয়েলথ দিয়ে দেয়। সো আপনি কিন্তু ফুললি ফান্ডেড, মানে ওইভাবে কনসিডার করলে একটা টাকাও আপনার খরচ হবে না। সো দ্যাট ইজ এ ভেরি গুড থিং। আর এই কমনওয়েলথ বা সেভেনিং এই স্কলারশিপ গুলার বাইরেও ইউনিভার্সিটির কিছু স্কলারশিপ আছে। পার্টিকুলারলি আমি যদি ম্যানচেস্টারের কথা বলি, ইউনিভার্সিটির যে ডিন স্কলারশিপ বা হচ্ছে প্রেসিডেন্ট স্কলারশিপ এরকম নামে কিছু স্কলারশিপ থাকে। তো আমি হচ্ছে মাস্টার্স করেছি কমনওয়েলথে, বাট আমি পিএইচডি করতেছি হচ্ছে ডিন স্কলারশিপে। সো এইটাও হচ্ছে ইউনিভার্সিটির থ্রুতে আসে। এটাও সিমিলার, সবকিছুই মোটামুটি কাভার করে ফেলে। তো তো এই ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। বাট এই ক্ষেত্রে যেটা হয়, মানে আদার দেন এই কমনওয়েলথ বা শেভেনিং, এই স্কলারশিপ গুলোর জন্য সুপারভাইজারের রেকমেন্ডেশনটা খুব জরুরি থাকে। সো সুপারভাইজারের সাথে খুব মানে ভালো রকম কমিউনিকেশন থাকতে হয়। তো সেটা খুবই ইম্পর্টেন্ট। আমার ক্ষেত্রে যেহেতু মাস্টার্সে আমি কাজ করে গেছি, সো আমার সুপারভাইজার আমাকে খুব ভালো মতো চিনতো, সো এই জন্য উনি আমাকে প্রমোট করে দিয়েছেন আর কি। সো এইটা খুবই ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখতে পারি আর কি। রাইট, থ্যাংক ইউ। আলোচনা করার অনেক বিষয় থাকে, অনেক কিছু থাকে। আমরা সময়ও শেষের দিকে চলে আসছি, হয়তো আজকে সবকিছু কভার করা সম্ভব না। আমরা ক্রিসেটের পক্ষ থেকে এই ধরনের ওয়েবিনার কন্টিনিউ করব। এখন আমরা প্রাথমিকভাবে কোনো দেশের এডুকেশন সিস্টেম বা স্পেসিফিক কোনো স্কলারশিপ নিয়ে আলোচনা করতেছি। বাট পরবর্তী সময়ে আমরা আমাদের যে প্যানেলিস্টরা আছেন তাদেরকে আবার আমরা ইনভাইট করব। তখন তাদের রিসার্চ সম্বন্ধে আরো বেশি কিছু জানার চেষ্টা করব, এবং ইউনিভার্সিটির ফ্যাসিলিটিস বা আদার যে ফান্ডিং ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলাদাভাবে আলাদা সেশনে আমরা ডিসকাস করার চেষ্টা করব। আজকে আর আমরা নতুন কোনো কোশ্চেন নিচ্ছি না। আশা করি যারা ছিল আমাদের সাথে সবাই আমাদের এই প্রোগ্রাম থেকে উপকৃত হয়েছে। শেষ করার আগে আমাদের সব প্যানেলিস্টদেরকে বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাদের মূল্যবান সময় এবং ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করার জন্য যে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং ক্রিসেটের পক্ষ থেকে। আর আমাদের সাথে যারা অডিয়েন্স ছিল সবাইকে তাদের শুভকামনা করছি তাদের প্রিপারেশনের নিয়ে, সহ অন্যান্য স্কলারশিপের প্রিপারেশন নিয়ে এবং আমাদের সাথে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন শেষ করছি। আল্লাহ হাফিজ। থ্যাংক ধন্যবাদ ইউ স্যার। সবাইকে। ইনশাল্লাহ আবার কোনো একটা প্ল্যাটফর্মে সবার সাথে দেখা হবে, এবং আমি তোমাদের সবার সাথে টাচে থাকবো। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কিছু থাকে, এনি টাইম আমার সাথে রিচ করতে পারেন বা আমাদের আদার প্যানেলিস্টদের সাথে রিচ করতে পারেন, আমরা আছি যে কোনো পরামর্শের জন্য। তো আশা করছি প্রত্যেকের যেই উদ্দেশ্যে এই আজকে জয়েন করা, প্রত্যেকের উদ্দেশ্যটা সফল হয়েছে। আমরা চেষ্টা করেছি আমাদের অভিজ্ঞতাগুলো বর্ণনা করার জন্য, এবং সবাইকে ধন্যবাদ, সায়েম ভাইকে ধন্যবাদ আয়োজন করার জন্য। ধন্যবাদ। সায়েম স্যারকে অনেক ধন্যবাদ। আসলে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য স্টুডেন্টরা অনেক অনেক উপকৃত হবে। তানভীর আর স্যারের সাথে তো প্রতিদিনই প্রায় দেখা হয়। মোস্তাফিজ স্যারের সাথে অনেকদিন পর দেখা হলো স্যার, অনেক ভালো লাগলো। ভালো থাকবেন স্যার, সালাম আলাইকুম। থ্যাংক আহ, ইউ। ধন্যবাদ স্যারকে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। এবং স্যার হচ্ছে একটা সিরিজ চালাচ্ছেন, আমি গত সপ্তাহেও দেখলাম যে জার্মানি, সামনে হয়তো আরো আসবে। তো স্টুডেন্টরা আসলে একটা 360 ডিগ্রি ভিউ পাবে, কোন দিকে যেতে পারবে, কোন দিকে কে আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য বা স্টুডেন্টদের জন্য ভবিষ্যতে। তো থ্যাংক ইউ স্যার। এবং থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।